আমি আপনার ইন্ট্রো দিচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনাকে বাংলাদেশের সবাই চিনে। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করেন হোয়াট আই হ্যাভ ডান ইন লাস্ট 10 years, 70% প্লাস টাইম আমি স্পেন্ড করছি ফর অ্যামাজন প্রাইভেট লেভেল। আই হ্যাভ ক্রিয়েটেড মাল্টিপল ব্র্যান্ডস। অনেক প্রোডাক্ট আছে amazon.com এ অনেক অ্যাভেলেবল, অনেক ঘুমায় বিক্রি হয়, বাট amazon.co.uk তে পাওয়া যায় না। তো আমি কি ওরকম হ্যাক খুঁজে বের করার চেষ্টা করতে পারি নাকি যে এখানে আছে এখানে নাই, কিন্তু এখানে মানুষ চায় আমি এখন এখানে বেচবো শুধু এই টাইপ জিনিসপত্র। রিভিউ থাকবে 2-3টা, আমার যখন প্রাইসিংটা কম্পিটিটিভ থাকবে, টাইটেলটা সুন্দর থাকবে, প্রোডাক্টটার ছবিটা সুন্দর থাকবে, দেন মোস্ট লাইকলি ইউ উইল স্টার্ট গেটিং সেল। মোস্ট লাইকলি। আমিও নিজেও তো স্ক্যাম হইছি ভাই। আমিও অনেক ট্রেনিং প্রোগ্রাম কিনছি, কেনার পরে আমার যা পাওয়ার কথা ছিল আমি সেটা পাইনি, বাট এটার জন্য আমি হাউকাউ করে কি আমার কোনো লাভ হবে? আমি এটা জানতাম না, পরে আমি শুনছি একটা জনপ্রিয় পডকাস্ট নাকি 1 লাখ টাকা দিলে যাওয়া যায়। এটা আমি বলবো যে একটা আমি এন্টারপ্রেনার হইতে চাচ্ছি, সো এন্টারপ্রেনার এটা একটা স্কিল হওয়া উচিত যে টু ফাইন্ড দ্য রাইট ওয়ান। অ্যামাজনের বাইরে জেনারেলি স্পিকিং এরকম কিছু আছে নাকি যেটা আপনার মনে হয় মানুষের করা উচিত কিন্তু আপনি দেখেন না করতে? আমি বলি হাসান ভাই, আপনি যেটার কথা রেফার করতেছিলেন, আমাদের চ্যাটে যেটা নিয়ে কথা হইতেছিল কন্ট্রোভার্সি, ওইটা এখন হইলো আমার লিস্টে সবচেয়ে লিস্ট কনসার্নিং কন্ট্রোভার্সি, যে এই যে কোর্সের দাম বেশি কেন বা কোর্স খারাপ এইটা নিয়ে কথাবার্তা। এখন কন্ট্রোভার্সি যে লেভেলে হয় ভাই, তার মধ্যে এই কোর্স নিয়ে কন্ট্রোভার্সি হয় না, জীবন নিয়ে কন্ট্রোভার্সি হয়। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই পরের ভিডিওটার জন্য বুঝতে পারছি। হাবিজাবি বিভিন্ন সময় জন্য আমি এখন খুব সতর্ক থেকে কথাবার্তা বলছি, কারণ ইন্টারপ্রিটেশন এক একজনের কাছে এক এক রকম হয়তো, আর ওইটা সবসময় আবার তারে যা বোঝানো সম্ভব না, এবং বোঝাইলে সে আবার বোঝানোটা দেখছে নাকি ওটাও সম্ভব না। সো খামাখা মানুষের মধ্যে কনফিউশন রাখার কি দরকার? বলেন কি অবস্থা, জীবন কেমন যায়? আলহামদুলিল্লাহ, so far so good. আলহামদুলিল্লাহ, আসলে I'm personally happy with my life. আচ্ছা, কেন? বিকজ আমার মনে হয় যে আমি যা করতেছি I'm okay with it. আমার কোনো এক্সট্রা হ্যাসেল নাই, প্যারা নাই। প্যারা আছে বাট I try to avoid, but I think I'm a happy person. আপনার কি সবসময় নতুন কিছু শুরু করতে ইচ্ছা অনেক বেশি করে এরকম আপনি ব্যবসার দুনিয়ায়? রাইট, মানে হয় কি যে একটা জিনিস করলাম, ইয়েস কোর বিজনেস তো সবারই থাকবে, কোর বিজনেসের পাশাপাশি আমি অলওয়েজই ট্রাই করি ছোট ছোট কিছু করার জন্য, সো দ্যাট মানে মনোটোনাস লাগে না আর তখন জিনিসগুলোকে। মানে নতুন কিছু করতে গেলে হয় কি যে নতুন কিছু স্কিল শিখতে হচ্ছে, তারপর নতুন কিছু স্ট্র্যাটেজি শিখতে হচ্ছে। এটা কতটুকু নিজের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে আমি শিওর না, আমি জানি না, কখনো মেজার করা হয় না, বাট এই জিনিসগুলো ডেফিনেটলি ভালো লাগে। নতুন ধরেন ছোটখাটো কিছু যখন করেন, আমি আপনার ইন্ট্রো দিচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনাকে বাংলাদেশের সবাই চিনে। আর মনে করেন নতুন যখন কিছু করেন তখন যখন ওইটার থেকে এনাফ, যেমন ধরেন আপনার দুবাইয়ের ইম্পোর্টের বিজনেসের এক্সাম্পল যদি আমরা নিই, সাইড প্রজেক্ট, অত টাকা পয়সা হয়তো আসবে না, ঝামেলার জিনিসও অনেক মানুষ ম্যানেজ করতে হয়, দুই দেশের হাবিজাবি। আমি ঠিক জানি না আপনি কতটুকু করছেন, হয়তো মাত্র শুরু করছেন, দূর থেকে দেখলে মনে হয় যে অপারেশন হেভি, অনেক ঝামেলা। আমার আপনার টাইপ মানুষের জন্য যারা কম্পিউটারের সামনে বসে 90% কাজ করে ফেলতে পারে বেশিরভাগ সময়, তার জন্য আরো এক্সট্রা হ্যাসেল। এইরকম একটা অপারেশন হেভি বিজনেস, তারপর যখন দেখবেন আপনি যে অত টাকা ইনকাম হচ্ছে না, ওই রকম জিনিসপত্র করে কি এখনো মজা লাগে? আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি একটা জায়গা পর্যন্ত একটা বিজনেসকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি ওটাকে তখন হচ্ছে হায়ার করে, টিম হায়ার করে ওটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি। সো শুরুটা আমি করি, প্ল্যানগুলো আমি হয়তো এক্সিকিউট করি শুরুর দিকে, আমি নিজেকে বোঝার চেষ্টা করি হাউ ইট ওয়ার্কস। যেমন হচ্ছে যে বাই ফ্রম দুবাই যে কথাটা বলতেছিলেন, এটা হচ্ছে যে লিটারালি এটা হচ্ছে যে আমার একটা প্যাশন প্রজেক্ট। আমি শুরু থেকেই বলছি এটা আমার প্যাশন প্রজেক্ট, এটা আমি আই এম নট সিরিয়াস ইনটু দিস। তারপরে আমরা এই প্যাশন প্রজেক্টটা কেন শুরু করলাম, যে অনেকেই দেখবেন যে আমরা যখন ঘুরতে যাই, রাইট, আমরা কিছু একটা কিনি। এক্সাম্পল, আমি যদি একটা জুতা কিনতে চাই বাংলাদেশে আমি বাটাতে গেলে আমি শিওর যে 8,000 টাকা 7,000 টাকার নিচে কোনো জুতা নাই। অথচ আমি দুবাইতে দেখি যে আপনার 100 দিরহাম 150 দিরহামের মধ্যে নাইকি এডিডাসের খুব ভালো ভালো জুতা পাওয়া যায়, হুইচ ইজ অ্যারাউন্ড 5,000 6,000 7,000 টাকা। সো সেম প্রাইসে ইফ আই গেট আ শু ফ্রম নাইকি অর এডিডাস, ওয়াই শুড আই ইউজ ওর চেয়ে খারাপ কোয়ালিটি? বা ডেফিনেটলি অনেক মানুষ আছে যারা ব্র্যান্ড পছন্দ করে। দেন আই থট যে ওকে, এটা একটা প্রবলেম, আমার নিজের জন্য এটা একটা ইস্যু ছিল। দেন হাউ ক্যান আই সলভ ইট? দেন আমি দুবাই যাওয়ার পর দেখলাম যে ইয়েস, এটার একটা ওয়ে অ্যারাউন্ড আছে। তারপরে আমি ওটা শুরু করলাম, এন্ড ট্রাস্ট মি ভাই, ওইটাতে আমরা 6 মাস আমি অপারেশনে ছিলাম, জাস্ট টু সি হাউ ইট ওয়ার্কস। আমাদের কিচ্ছু নাই, কিন্তু জাস্ট একটা পেজ আর কিচ্ছু নেই। আমরা অলমোস্ট 3.5 কোটি টাকার প্রোডাক্ট সেল করছি, 3.5 কোটি টাকার প্রোডাক্ট 6 মাসের মধ্যে, উইদাউট পেইং এনিথিং ফর অ্যাডভার্টাইজমেন্ট। আমরা ফেসবুকে কোনো অ্যাড চালাই নাই, কিন্তু এটা হচ্ছে যে ওয়ার্ড টু মাউথ টাইপের আর কি।
সো কিভাবে আমরা কিভাবে খুঁজে পেয়েছে? এটা কি আপনার পপুলারিটির জন্য মানুষ অর্গানিক্যালি খুঁজে বের করছে এরকম? অনেকেই আমার নেটওয়ার্কের থ্রুতেই এটা হইছে। যেমন আমি যেটা করছি, যেমন ধরেন যে আহ, আমার একজন ফ্রেন্ড আছে, যে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের কলিগস অর ফ্রেন্ডস, তাকে সে হয়তো সে জানে যে আমি এটা করতেছি। সো ডেফিনেটলি হি বট সামথিং ফ্রম মি, অ্যান্ড আমি তারে বলছি যে ঠিক আছে ভাই, আপনি এটা নিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা যদি পাবলিক একটা রিভিউ শেয়ার করেন আপনার নেটওয়ার্কে, ইট উইল হেল্প মি। সো উনি এটা হুম, করছে। এইভাবে আমরা জিনিসটাকে বুটস্ট্র্যাপিং করে গ্রো করছি। এবং নাইস। দিস ইজ হাউ ইট ওয়ার্ক। তারপর আমরা কিন্তু অলমোস্ট ৮ মাস বন্ধ রাখছি, বিকজ ওই যে ৩.৫ কোটি টাকা যখন হয়ে গেল, তখন হুম, কিন্তু অপারেশনসটা অনেক হেভি হয়ে গেল। বাট আই হুম, ওয়াজ নট রেডি ফর দ্যাট অপারেশন। দেন আমি এটা ৮ মাস বন্ধ রাখছি। দেন আমরা এই মাস থেকে আবার স্টার্ট করছি, ফেব্রুয়ারি থেকে আবার স্টার্ট করছি। এখন হচ্ছে আমাদের একটা টিম অলরেডি এখানে ডিপ্লয় করে দেওয়া আছে। সো দুবাই এন্ডে অলরেডি আমরা একজনকে বাংলাদেশ থেকে দুবাইতে আহ, মানে জব দিয়ে নিয়ে গেছিলাম আর কি। মানে হি গট এ জব ফ্রম আ কোম্পানি, দেন আমরা ওকে হুম, ওইখানে হায়ার করেছিলাম। দেন হচ্ছে যে ওই পার্টটাও দেখে, আর এখান হুম, থেকে আমাদের অপারেশনসটা এখানে। সো আবার নাইস। আমরা স্টার্ট করছি, লেটস সি। আপনার কি মনে হয় হাসান ভাই, আপনার জন্য একটা বিজনেস শুরু করা নরমাল একজন মানুষ, ধরেন আমাদের এই ভিডিও যারা দেখবে, তার জন্য শুরু করা যতটুকু সহজ, তার থেকে আপনার জন্য শুরু করা অনেক বেশি সহজ? কিছু কিছু জায়গাতে, আবার কিছু কিছু জায়গাতে না। যেমন ধরেন যে আমি যদি একটা বিজনেস এখন স্টার্ট করি, হয়তো আমি শুরুতে একটু বেনিফিট পাবো। কি বেনিফিট? আমি যদি সেল করতে চাই, আই উইল হ্যাভ প্রবাবলি অ্যান অডিয়েন্স। যে অডিয়েন্সটা হয়তো প্রথম একটা দুইটা পাঁচটা 20টা পারচেস হয়তো আমি পাবো। এইটুকুই শুধু কিন্তু অ্যাডভান্টেজ, এর বাইরে কিন্তু আর কোনো অ্যাডভান্টেজ নাই। একটা বিজনেস কিন্তু কখনোই এতটুকু অ্যাডভান্টেজ দিয়ে গ্রো করা যায় না, হুম, রাইট? সো বাকিটুকু কিন্তু এই যে যে অ্যাডভান্টেজটার কথা আমি বললাম, ডেফিনেটলি আমি ছোটখাটো কিছু হয়তো অ্যাডভান্টেজ পাবো, বা আপনি যদি কালকে একটা কোনো কিছু লঞ্চ করেন, আপনিও কিছু অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু ওই অ্যাডভান্টেজটা কি বিজনেসটাকে অনেক বেশি গ্রো করে ফেলতে পারবে? না, আরো অনেক কিছু দরকার আছে। তো এই অ্যাডভান্টেজটাকে কিন্তু এখন ডাইভার্সিফাই করা যায়, লাইক পিপল ক্যান হায়ার ইনফ্লুয়েন্সার। সো হুম। এটা কিন্তু সলভ করা যায়। সো আই থিঙ্ক যে এইটাকে যদি মানুষ এইভাবে দেখে, যে ইয়েস তার হয়তো একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমিও চাইলে ওই অ্যাডভান্টেজটা আই ক্যান বাই ইট অর আই ক্যান মেক ইট হ্যাপেন, তাইলে আমি বলবো যে লেভেল প্লেইং ফিল্ড। কিন্তু অন্য সাইডও তো আছে ভাই, যে আপনার জন্য জিনিস এই কারণেও অনেক সহজ, অডিয়েন্স টডিয়েন্স বাদ দিয়ে, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে, বা প্রেজেন্স বাদ দিয়ে, বা ব্র্যান্ড বাদ দিয়ে, কারণ আপনার অনেক টাকা। সো আপনার বাই ফ্রম দুবাইয়ের ফেল করলে আপনার কিছু যায় আসে না, বা আরেকটা ধরেন যায় আসে, বাট ধরেন আরেকটা কিছু আপনি শুরু করতেছেন, ওটা ফেল করলে আপনার তেমন কিছু যায় আসে না। কম্পেয়ার টু, আপনারও যায় আসে, সবারই কষ্টের টাকা, বাট কম্পেয়ার টু আরেকজন যার কিছুই নেই, তার অনেক বেশি যায় আসে, আপনার হয়তো তার থেকে একটু কম যায় আসে। ওইভাবে কি একটু সহজ না? এইখানে আমার আর একটা লজিক কাজ করে, সেটা হচ্ছে বলেন। যে দেখেন, বাই ফ্রম দুবাই কিন্তু আই স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, এবং ফ্রম ডে ওয়ান আই ওয়াজ প্রফিটেবল। ফ্রম ডে ওয়ান হুম, আমি বিজনেসে কখনোই বার্ন করতে ইন্টারেস্টেড না। যে হুম, বিজনেসে আমার অনেকদিন বার্ন করতে হবে, বিজনেস আমি স্টার্টই করি না কখনো। অনেকে হয়তো বলতে পারে যে আপনি হয়তো অনেক বড় বিজনেস কখনো করেন নাই বলে আপনাকে বার্ন করতে হয় নাই, দ্যাট ইজ অলসো লজিক্যাল। ওই জন্য আমি আমার এক্সপার্টাইজের বাইরে যে ওই বিজনেসগুলা খুব একটা বেশি করি না। যেমন বাই ফ্রম দুবাই আমি বলি আপনাকে, আমি প্রথম দিন থেকে প্রফিটে ছিলাম, হুম, ফ্রম ডে ওয়ান। সো ওইখানে কিন্তু ওই যে যেটা বললাম, যে এখন কেউ যদি মনে করে যে অনেক টাকা আছে বলে আমি এটা করতেছি, এটা লস হইলে সমস্যা নাই, জিনিসটা এরকমও না। আমি ওভাবেই চিন্তা করি যে আই এম নট গোয়িং টু লুজ মানি ইন বিজনেস। হুম। সো ওভাবে যদি চিন্তা করেন, ইয়েস ইট ইট টেক্স মেবি আ লিটল অ্যামাউন্ট অফ মানি, বাট আমি বিশ্বাস করি যে লাইফ ইজ অল অ্যাবাউট রিস্ক, অ্যান্ড দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। True. আচ্ছা, আজম ভাই, মেইন আলাপ আলোচনার ভিতরে ঢুকে আমি বেশিক্ষণ আপনাকে আটকায় রাখবো না, ১ ঘন্টা হায়েস্ট, ঠিক আছে? আমাকে বলেন তো, আমরা যদি একটা পাই চার্ট করি আপনার টোটাল কর্মযজ্ঞের, আপনি যা যা করেন, অনেক কিছু করেন আপনি, সবকিছুর ব্যাপারে আমি জানি না, এবং আমি শিওর যারা শুনতেছে তারাও অনেকে সবকিছুর ব্যাপারে জানে না। পাই চার্টের মধ্যে আসলে কি কি আছে, কোনটার থেকে কিরকম, কোনটার উপর আপনার কিরকম ফোকাস? আমি আমি যদি পাই চার্ট করতাম, ধরেন বাল্ক চলে যাইতো হয়তো এজেন্সি আর কোর্সে, মাইনর স্টাফ থাকতো নিউজলেটার বা বিড়ালের ব্যবসা, ওইসব হাবিজাবিতে। তো আপনার একটা পাই চার্ট যদি আমরা করি, কতগুলা সেগমেন্ট আছে, কোন সেগমেন্ট থেকে কিরকম, কোন আমার কোন সেগমেন্টে কিরকম ফোকাস? 70% আমার ফোকাস হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ড গুলা, আমাদের অ্যামাজনে যে ব্র্যান্ড গুলো এক্সিস্ট করে। এটা হচ্ছে হুম, ইভেন আমাকে যদি জিজ্ঞেস করেন হোয়াট আই হ্যাভ ডান ইন লাস্ট 10 ইয়ার্স, 70% প্লাস টাইম আমি স্পেন্ড করছি ফর অ্যামাজন প্রাইভেট লেভেল। আই হ্যাভ ক্রিয়েটেড মাল্টিপল ব্র্যান্ডস। এটা হচ্ছে আমার 70%। এবং বাকি 30%কে যদি আমি চপ করি, তাহলে পরে আমাদের যেই
ট্রেনিং প্রোগ্রামটা সেটা আসবে হয়তো 5% to 7% মোর অর লেস। তারপরে হচ্ছে বাই ফ্রম দুবাই প্রজেক্ট, এটা হয়তো অ্যারাউন্ড 4% 5%। এরপরে যেগুলা সেগুলা হচ্ছে যে আই হ্যাভ সাম ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, ওইখানে আবার আমি একটু অ্যাক্টিভলি টাইম দিই, অ্যারাউন্ড 15% 20%। সো দিস ইজ ইট। আর বাকি 5% হয়তো এক্সপেরিমেন্টাল কিছু যা করতেছে সেটা। বুঝতে পারছি। টাকার অঙ্কেও মোটামুটি ব্যাপার একই রকম থাকবে। ধরুন আপনার জীবনের 70% ইনকাম অ্যামাজন থেকে আসতেছে। ইয়েস, কারেক্ট। ওকে, ওকে। সো বেসিক প্রশ্ন, অ্যামাজন প্রাইভেট লেবেলিং, অ্যামাজন এফবিএফ জিনিসটা কি আসলে? এখান থেকে শুরু করি, এবং আমি ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো, কারণ আমি জীবনে কোনোদিন করিনি। আমার জীবনে কোনোদিন করিনি, এবং ইনফ্যাক্ট কিছু র্যান্ডম ভিডিও দেখা ছাড়া আমার কোনো ধারণাই নেই বিষয়টা আসলে কি। থিওরিটিক্যালি হয়তো আমি একটু জানি, বাট আসলে আমি জানি না। মানে রিয়েল লাইফ জিরো নলেজ আমার এই দুনিয়ায়। সো আপনি আসলে করেনটা কি? অ্যামাজন আপনার কেন টাকা দেয়? ওকে, সো বেসিক্যালি আমি আমার ইয়া ছিল ছোটবেলা থেকেই যে ওকে আমি আই ওয়ান্ট টু ডু ক্রিয়েট মাই ওন ব্র্যান্ড অর সামথিং লাইক দ্যাট। সো অনেকেই যখন ই কমার্স করতেছে, মানুষ কি করে, মানুষ চায়না থেকে কিনতেছে বা যে কোনো জায়গা থেকে কিনতেছে, কেনার পরে সেটা বিক্রি করতেছে। বাট হুম, আমার সেটা হচ্ছে যে ওইখানে আমার লোগো থাকবে, যে আই ওন দিস প্রোডাক্ট, ইটস মাই প্রোডাক্ট, আমার ব্র্যান্ড। সো এইভাবে যখন করা শুরু করলাম, ওইটাই হচ্ছে বেসিক্যালি প্রাইভেট লেভেল। সো আমরা অ্যামাজনে যাই সেল করি, উই সেল এভরিথিং আন্ডার আওয়ার ওন ব্র্যান্ড। ওকে। সো অ্যামাজনে আমরা সেল করি, উই হ্যাভ মাল্টিপল ব্র্যান্ডস, এবং অলরেডি অনেকগুলো ব্র্যান্ড আমরা সেল করে দিছি। কিছু ব্র্যান্ড আমাদের এখনো আছে, অ্যান্ড আমরা আবার কিছু ব্র্যান্ডের জন্য কাজও করতেছি। সো অ্যামাজন আমাকে টাকা দেয়, তার কারণ হচ্ছে যে আমি অ্যামাজনে সেল করি, অ্যামাজনে প্রোডাক্ট সেল করি। সো এই জন্যই বেসিক্যালি টাকা দেয়, একদম সিম্পল ভাষায়। আমি যদি আরো সহজ করে বুঝতে চাই, ভাই, যে ধরেন আমরা অ্যামাজন এফবি একটা দুনিয়া, যেখানে আমি চায়নার থেকে চশমা কিনে অ্যামাজনে পাঠিয়ে দিলাম, মানুষজন অ্যামাজন থেকে না, অ্যামাজনে পাঠিয়ে দিলাম না, আমি চায়নার থেকে চশমা কিনে হ্যাঁ অ্যামাজনে পাঠিয়ে দিলাম, বা আমার নিজের ওয়েবসাইটেও বেচলাম। তারপর মানুষ যখন ওই চশমা কিনলো, তখন আমি, ওয়েট, আবার বলি, আমি ভুল বলছি। আপনি আমাকে ঠিক করাই দিন, আমার এই দুনিয়ার বিষয়ে খুব বেশি নলেজ নেই। অ্যামাজন এফবিএ হইলো, আমি আমি প্রোডাক্ট অ্যামাজনকে পাঠাবো, এরপর অ্যামাজন এটা ডিস্ট্রিবিউট করবে। ড্রপ শিপিং হইলো, যেখানে আমি প্রোডাক্ট টাচ করব না, অর্ডার আমার কাছে আসবে, আমি সাপ্লায়ারের কাছে অর্ডার দিব, সাপ্লায়ার ডিস্ট্রিবিউট করবে। অ্যামাজন প্রাইভেট লেভেল কি আরেকটা ক্যাটাগরি, থার্ড, এই দুইটার বাইরে, নাকি অ্যামাজন এফবি এর ভিতরের কিছু এটা? এফবিএ কনসেপ্ট হচ্ছে কি, যে আপনি যখন অ্যামাজনের ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখবেন, ওইটাকে হুম, বলে এফবিএ, মানে বুঝতে ফুলফিলমেন্ট পারছি, বাই বুঝতে অ্যামাজন। পারছি। সো এটা আপনার নিজের ব্র্যান্ডের হইতে পারে, নিজের ব্র্যান্ডের নাও হইতে পারে, কিন্তু প্রাইভেট লেভেলের সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে যে আমি প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে রেখেই বিক্রি করব, বাট ওই প্রোডাক্টটা কিন্তু আমার নিজের ব্র্যান্ডের। হুম, এটাই হচ্ছে প্রাইভেট লেভেল। এবং এটা বুঝতে এফবিএ পারছি। মেথডে করাটা বেটার, এই কারণে প্রাইম কাস্টমার যারা আছে তারা কিন্তু ফ্রি শিপিং পায়। সো হুম, ওরা কিন্তু অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্ট না থাকলে অ্যামাজন কিন্তু ওই প্রোডাক্টটাকে প্রাইম এলিজিবিলিটি দেয় না। সো যখন হুম, একটা প্রাইম কাস্টমার প্রোডাক্ট কিনতে যায়, ও যদি দেখে যে এটা প্রাইম প্রাইম ইয়ে আছে, ব্যাজ আছে, সো তখন মানুষ কি করে কিনে ফেলে, বিকজ ও জানে যে ওর শিপিং কস্ট লাগবে না এটার জন্য, রাইট? সো এই জন্য হচ্ছে বুঝতে এটা পারছি। বেনিফিশিয়াল। আচ্ছা, বুঝতে পারছি। আমরা আরেকটু ডিটেইলে কথা বলি। আপনারা যারা এখনো অত ডিটেইল বুঝেন না যে এফবিএ কি জিনিস, বা ড্রপ শিপিং কি জিনিস, বা আপনার আসান ভাইয়ের ভিডিও আছে, আমি শিওর অনেক আপনারা দেখতে পারেন, বা জাস্ট গুগল বা ইউটিউব, অনেক হাজার হাজার রিসোর্স আছে। ভাই, আমি যদি এই জিনিস করতে চাই জেনারেলি, আপনাদের যেহেতু ট্রেনিং প্রোগ্রাম আছে, অনেক দামি ট্রেনিং প্রোগ্রাম, এত দামি ট্রেনিং প্রোগ্রাম বেচা ঠিক না বাংলাদেশে। আপনারা যেহেতু এরকম জিনিসপত্র করেন, সো স্টেপ ওয়ান জেনারেলি কি হয়? মনে করেন আমাকেই বলেন, ধরেন আমি ঠিক করলাম, আমি আপনার মতো, আমি চাই আমার একটা পোর্শন অফ ইনকাম অ্যামাজনে প্রাইভেট লেভেলিং করে আসুক। আমার খালি অ্যামাজনে অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আমি খালি কিনি। এছাড়া আমার আর কোনো ধারণা নেই কি হয়। জেনারেলি স্টেপ ওয়ান কি হবে আমার জন্য? সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে আমি কোন প্রোডাক্টটা বা কোন নিশে আমি বিজনেসটা করব বা প্রোডাক্টটা লঞ্চ করব। হুম, তো ধরেন যে আপনার প্যাশন হচ্ছে, আমি জানি যে পেট, ক্যাট নিয়ে হ্যাঁ, আপনার প্যাশনেট। সো হ্যাঁ, ডেফিনেটলি প্যাশনের জায়গা থেকে আপনি ইউ ক্যান ট্রাই টু ফাইন্ড আ প্রোডাক্ট যেটা হুম, হচ্ছে আপনার প্যাশনের সাথে যায়, তাহলে কি হয়, ব্যবসাটা করে মজা পাওয়া যায়। সো ওকে, রিসার্চ করাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যে আপনি এখন এমন হইতে পারে যে আপনি ক্যাট নিশে এমন কোনো প্রোডাক্টই পাইলেন না যে প্রোডাক্টটার ডিমান্ড অনেক হাই কিন্তু কম্পিটিশন অনেক লো। ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ প্রোডাক্ট ইন দ্যাট নিশ। সো প্রথম কাজ হচ্ছে আমার একটা প্রোডাক্ট বের করতে হবে কোনো স্পেসিফিক নিশের আন্ডারে, যেটার ডিমান্ড থাকবে হাই কিন্তু কম্পিটিশন থাকবে লো। নাম্বার থ্রি হচ্ছে ওই নিশে কোনো
ডোমিনেটর থাকা যাবে না। ডোমিনেটর বলতে আমি বোঝাই যে একজন বা দুইজন ব্র্যান্ড পুরা ইন্ডাস্ট্রিটাকে বা পুরা মার্কেটটাকে ডোমিনেট করতেছে। লাইক আমরা যদি বলি যে মোবাইল ফোনের ইজি এক্সাম্পল দেওয়ার জন্য, যে মোবাইল ফোন হুম আমি একটা কিনতে চাই বা আমি চিন্তা করতেছি মোবাইল ফোন বেচবো। আমরা জানি যে স্যামসাং অ্যান্ড অ্যাপল মার্কেটে ডোমিনেটর, দে ডোমিনেট দ্য হুম এন্টায়ার মার্কেট। সো এই মার্কেট এরকম যদি হয় ঘটনা, আমি যে প্রোডাক্টটা রিসার্চ করতেছি সেই মার্কেটে যদি সেম কম্পিটিশন থাকে, একজন ডোমিনেটর বা দুজন ডোমিনেটর আছে যারা 60 to 70% সেল তারাই পাচ্ছে, বাকি 40% সবাই মিলে পাচ্ছে, তাইলে দ্যাট ইজ নট এ গুড নিশ টু স্টার্ট উইথ। সো আমার প্যাশন থাকলেও কিন্তু তখন আমি প্রোডাক্টটা সেল করতে পারবো না। সো হুম প্রোডাক্ট রিসার্চ ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, যেখানে আমাকে বের করতে হবে একটা নিশ, যে নিশের আন্ডারে যে কোনো প্রোডাক্ট হইতে পারে, বাট ওইটার কিন্তু ডিমান্ড থাকতে হবে অনেক হাই, এবং কম্পিটিশন থাকতে হবে লো, এবং ডোমিনেটর থাকতে পারবে না, যাতে নতুন আচ্ছা কেউ এসেও যেন ব্যবসা করতে পারে। আচ্ছা ভাই, আমরা একটা রিয়েল এক্সাম্পল নিই। সো মনে করেন বিড়াল, ধরেন আমার গার্ডেনিং অনেক পছন্দ। গার্ডেনিং এ আপনি যদি বিন বিন গাছ লাগান, বিনের এক্সাক্ট বাংলা কি আমি ঠিক শিওর না, বিন গাছ যদি আপনি লাগান, বিন গাছের শিকড় লম্বা হয় অনেক। সো নর্মাল টবের থেকে বিন গাছের টব আর একটু বড় না হইলে ভালো পারফর্ম করে না। সো বিন গাছের আলাদা সেল ট্রে পাওয়া যায়, আমরা কিনি, যেখানে ধরেন 72টা ছোট ছোট বক্স, লম্বা লম্বা বক্স, জাস্ট বিন লাগান। মনে করেন আমি ভাবলাম যে এটা একটা ভালো প্রোডাক্ট হয়তো হবে। আমি কিভাবে বুঝবো যে ডিমান্ড হাই কম্পিটিশন লোতে এই জিনিস মিলে নাকি মিলে না? রিসার্চটা কিভাবে করেন? ফার্স্টে আমি থেকে কিওয়ার্ডটা বের করব, এটার প্রাইমারি কিওয়ার্ড কি, মানে কোন কিওয়ার্ড দিয়ে অ্যামাজনে মানুষ এই প্রোডাক্টটা খোঁজে। আমি ওকে, শিওর ধরেন এটা সিড ট্রে, এরকম সেট। কিছু একটা সিড সিড ট্রে। হ্যাঁ এটা আমি যখন অ্যামাজনে দিব তখনই কিন্তু আমি ইজিলি দেখবো যে অ্যামাজনও কিন্তু অনেকগুলো সাজেশন দিচ্ছে আমাকে কিওয়ার্ড, হ্যাঁ। রাইট? সো আমারটা যদি ভুলও হয় আই ক্যান কারেক্ট ইট। হুম হয়তো আমার মনে হচ্ছে না এটার চেয়ে এটা মোর রিলেভেন্ট। সো আমি ওটাতে খুঁজলাম, খোঁজার পর আমি যদি দেখি যে সেম প্রোডাক্টই আসতেছে, মানে আমি যেটা চিন্তা করছিলাম ওইটাই, সেই কিওয়ার্ড দিয়ে আমি ওই প্রোডাক্টগুলোই পাচ্ছি। হুম অথবা আমি যদি আরো কনফিউজড হই যে ঠিক আছে আমি আসলে এখনো শিওর না যে এটা প্রাইমারি কিওয়ার্ড কিনা, দেন আমি কয়েকটা লিস্টিং এর ভিতরে যাব, যাওয়ার পরে হুম আমি ওদের টাইটেলটা পড়বো, পরে দেখবো যে আরো কোনো অ্যাকিউরেট কিওয়ার্ড আছে কিনা, দেন আমি বের করবো যে হুইচ ইজ মোর অ্যাকিউরেট কিওয়ার্ড, রাইট? যেমন কফি গ্রাইন্ডার বা কফি মগ, এটা কিন্তু দিস ইজ দ্য রিয়েল কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, হুম এবং এটা বললেই মানুষ বুঝে এটা কি জিনিস। দেন হুম আমি প্রথমে প্রাইমারি কিওয়ার্ডটা পিক করবো, করার পরে আমি সার্চ বক্সে যে টাইপ করবো, টাইপ করার পরে হাতের বাম পাশে একটা ড্রপ ডাউন থাকে, অল ক্যাটাগরি, বা আপনি কোনো ক্যাটাগরি চুজ করতে পারেন। আমরা কি করবো, অল ক্যাটাগরি দিব, দেওয়ার হ্যাঁ পরে আমরা এন্টার দিব। তার মানে কি, হুম আপনি অ্যাজ এ কাস্টমার আপনি কিন্তু সার্চ করলেন, আপনি এখনো সেলার হুম না, আপনি অ্যাজ এ কাস্টমার সার্চ করলেন, করার পর আপনি দেখবেন যে ফার্স্ট পেজে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর নাম্বার অফ রিভিউ কত এবং ওদের র্যাঙ্ক কত। ভাই, আমি নর্মাল, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটু করে দেখাই মানুষদের, তাহলে হয়তো মানুষের একটু বুঝতে সুবিধা হবে। So, আমি আমার স্ক্রিন শেয়ার করি। আমি অ্যামাজনে যাচ্ছি। ধরেন আমি অ্যামাজনে আসছি, আপনি এখন আমার স্ক্রিনে, আপনারা যারা দেখতেছেন তারা আমার স্ক্রিন দেখতে পারবেন। তো আমি অ্যামাজনে আসছি, ধরেন আমি সিড ট্রে লিখলাম, যে আমার মনে হয়েছে যে সিড ট্রে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা গার্ডেনিং এর ভিতরের একটা জিনিস, এটা নিয়ে আমি প্যাশনেট। সো ভাই যেটা বললো এটা মনে হয়েছে আমি কাজ করতে চাই। সো আমি সিড ট্রে লিখছি, অনেক কিওয়ার্ড আসছে, এইখান থেকে আমি অল ডিপার্টমেন্ট সিলেক্ট করবো, এটাই তো বলছিলেন তাই না ভাই? রাইট। ওকে, এরপরে এখন আমি আমি এন্টার দিলাম। এন্টার দিব। ওকে, দিলাম। এখন আমি এখন কি আপনি বোঝার চেষ্টা করতেছি? এটাই কি সেম প্রোডাক্ট কিনা, আপনি কি এই প্রোডাক্টটাই খুঁজতেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রোডাক্ট খুঁজতেছিলাম, বাট জেনারেলি আমি এমন একটা খুঁজতেছিলাম যেটা আরো বড়। ধরেন এটার ভিতরে 20টা বক্স আছে, আমি চাচ্ছি এমন একটা যেটা 70টা বক্স আছে। সেটা হচ্ছে জাস্ট ভ্যারিয়েশন, দ্যাটস ইট। ঠিক আছে ঠিক আছে। সো বাট এটা যদি সেম জিনিস হয় তাহলে হুম পারে কিওয়ার্ডটা ঠিক আছে। এখন এর পরের বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার 72 এর বক্স যেটা সেটা আমার লাগবে, তার মানে কি ওটা হচ্ছে আমার হ্যাঁ, জাস্ট ভ্যারিয়েশন, দ্যাটস ইট। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনার প্রাইমারি কিওয়ার্ড চলে আসছে। এখন আমরা প্রথম দিকে দেখেন, প্রথম পেজের প্রথম 5টা লিস্টিং, একটু নিচে নামে হ্যাঁ যদি আমরা হ্যাঁ দেখেন, সব স্পন্সর্ড উপরে হ্যাঁ। লেখা আছে। তার মানে এই লিস্টিং গুলা দে আর পেইং অ্যামাজন টু হুম ব্রিং দেয়ার লিস্টিং ইন দ্য ফ্রন্ট ফর দ্যাট স্পেসিফিক কিওয়ার্ড। হ্যাঁ। সো তার মানে এগুলা কিন্তু আমার অর্গানিক না, তার মানে এগুলোকে আমি এখন কাউন্ট করব না। আমরা ওকে। দেখতেছি অর্গানিকলি কে আগে আসে, বিকজ হুম একটা নতুন প্রোডাক্টও অ্যাড দিয়ে এখানে চলে আসতে পারে। সো হুম আমরা এখন দেখি প্রথম লিস্টিংটা হচ্ছে আপনার এটা বসমের N250 প্রফেশনাল সিট্রো, এটা হচ্ছে আমার ফার্স্ট। আমার এটা রিভিউ কত, এটা রিভিউ 2630, মানে 2630টা রিভিউ আছে, তার মানে ইটস ভেরি হাই নাম্বার অফ রিভিউ। মানে হুম আমি যদি অ্যাজ এ সেলার এখন বিক্রি করতে চাই, অ্যামাজনে 100টা প্রোডাক্ট বিক্রি হলে হয়তো 2টা থেকে 3টা রিভিউ মানুষ অর্গানিকলি দেয়। হুম তার মানে আমার কত বছর লাগবে এই অর্গানিকলি নাম্বারটা রিচ হুম করার জন্য? অনেক সময় লাগবে। তার মানে এই প্রোডাক্টটা আমার কাছে মনে হচ্ছে যে ওকে,
বুঝতে এখন পারছি। পর্যন্ত আমি নট ওকে। এবার আমি নিচের দিকে যাবো আরেকটু দেখার জন্য যে নতুনরা কি করতেছে। সো ওকে। আমরা যদি আরেকটু নিচে যাই, আপনি দেখেন তার পরেরটা লিস্টিংটা 1929টা রিভিউ। হুম। আর একটু উপরে যদি হ্যাঁ, আর একটু উপরে যদি যাই আমরা 1929টা রিভিউ আমাদের এই প্রোডাক্টে। এটার। তারপরেরটা হচ্ছে 305। কিন্তু হুম। এটা দেখেন এটার প্রাইস আবার $4.77 আর হুম। যেটার 1900 রিভিউ তার কিন্তু $13। তার মানে এটার ডিফারেন্স আছে নাম্বার অফ হ্যাঁ, ইউনিটে। তারপরেরটা হচ্ছে $20 কিন্তু 129টা রিভিউ। সো তার মানে 129টা রিভিউ নিয়ে যে বিক্রি করতেছে, আপনি এটাকে নতুন ট্যাবে ওপেন করেন, করে জাস্ট রেখে দেন। আমরা পরে দেখব। ওকে, ঠিক আছে। তারপরেরটা 147টা রিভিউ হুম। $17 বিক্রি করতেছে। এইটা আমার মনে হয় যে এটা কি সেম প্রোডাক্ট? আই ডোন্ট থিংক সো। এটার মেইন ডিফারেন্সটা হলো এরা উপরের ট্রেড, উপরের বক্সগুলো বেচতেছে আর ইনি শুধু নিচের ট্রেটা বেচতেছে। উপরের এই পুরো জিনিস আপনি যদি এই দুইটা ছবি দেখেন, খালি নিচের ট্রেটাই হলো এটা, উনি অন্য এই কিছু ব্যাপারে একটা বেচতেছে না। মজার জিনিস খেয়াল করেন তাইলে। দেখেন হুম। যারা বেশি রিভিউ আছে ওরা কিন্তু উপরের পার্টটা বিক্রি করতেছে। হ্যাঁ। তার মানে নতুন যারা মার্কেটে নামবে তারা চিন্তা করছে যে ওকে, যারা মার্কেটে অলরেডি খেলতেছে তারা উপরের পার্টটা বিক্রি করতেছে, আমি তাহলে ওই হুম। কম্পিটিশনে যেতে পারবো না, সো হোয়াই নট অনলি নিচের পার্টটুকু, বিকজ হুম। ওইখানে কম্পিটিশন কম, বাট সেম কিওয়ার্ড দিয়ে কিন্তু মানুষ কিনবে। এই জন্য আমার মনে হয় যে নতুন সেলার যারা তারা দেখবেন যে ওই ওই কাজটা করতেছে। বুঝতে সো পারছি। এরপরে আমরা দেখতেছি 1038টা রিভিউ আছে। এরপর আমরা যদি হ্যাঁ। আরেকটু নিচে নামি, সো আমরা দেখবো যে অন অ্যাভারেজে এইরকমই নাম্বার অফ রিভিউ। তার মানে এইটা অ্যাট এ গ্ল্যান্স আমি হয়তো দেখেন 109টা হ্যাঁ। 109টা রিভিউ নিয়ে কিন্তু সে ফার্স্ট পেজে আছে, হুম। 136টা রিভিউ নিয়ে ফার্স্ট পেজে আছে, 129 রিভিউ নিয়ে ফার্স্ট পেজে। সো দ্যাট মিনস দেখেন আমরা এখন যদি রেশিওটা দেখি যে আমরা 10টা প্রোডাক্ট দেখলাম, হুম। 10টা প্রোডাক্ট দেখে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রোডাক্ট আছে যারা 100 বা অ্যারাউন্ড 150 মতো রিভিউ আছে, হুম। আর বাকিগুলোর কিন্তু রিভিউ অনেক বেশি, বাট স্টিল এই নতুন সেলাররাও কিন্তু ফার্স্ট পেজে আছে। তার মানে হ্যাঁ। দে ওয়ার এবল টু টেক দেয়ার প্রোডাক্ট ইন ফার্স্ট পেজ। তার মানে হুম। ইটস ডুয়েবল, এটা পসিবল করা যায়। এখন ইয়েস, এটা হয়তো এখনই আমি কনক্লুশন টানতে পারবো না, বাট আমার এখন দেখে মনে হচ্ছে যে একটা অপরচুনিটি আছে। ওকে। বিসাইডস দ্যাট, ওই যেটা আমি বললাম যে হয়তো উপরের পার্ট নিচের পার্টের একটা ব্যাপার এখানে আনা যেতে পারে, যে হুম। উপরের পার্টের কম্পিটিশন বেশি, তার মানে কফি বিন বিক্রি করতেছে মানুষজন, এটা অনেক স্যাচুরেটেড মার্কেট, বাট আমি কফি বিন বিক্রি করবো না, আমি কফি গ্রাইন্ডার বিক্রি করবো, বিকজ যার কফি বিন লাগে তার গ্রাইন্ডার লাগতে পারে। হুম। সো এরকম একটা কনসেপ্ট। সো এটা দেখার পরে যদি মনে হয় যে ইয়েস নতুন সেলাররা মার্কেটে ঢুকে ব্যবসা করতে পারতেছে, দেন ইটস এ গুড প্রোডাক্ট। তারপর আরো কিছু দেখতে হয়, লাইক হচ্ছে এটা সিজনাল প্রোডাক্ট কিনা। হুম। এটা খুব ইজিলি দেখা যায় হচ্ছে গুগল ট্রেন্ড দিয়ে, যে আমরা বছরে জানি যে গার্ডেনিং সামারে হয় স্যার, সিজনাল প্রোডাক্ট। এক্স্যাক্টলি। সো আমরা যদি এখন চিন্তা করি ওকে ঠিক আছে আমি শুধু সামারি বিক্রি করতে চাই, দেন ইটস ফাইন। তারপর দেখতে হবে আমাকে প্রাইসিংটা আমি অ্যাডজাস্ট করতে পারতেছি কিনা। আমি এখন আলিবাবাতে যাব, যাওয়ার পরে সাপ্লায়ার রিসার্চ করবো, করার পরে দেখবো যে প্রোডাক্টটা কে আমাকে কম প্রাইসে দিচ্ছে বাট ভালো কোয়ালিটির প্রোডাক্ট। বাট নর্মালি আমি সাজেস্ট করি যে অ্যারাউন্ড 20% থেকে 25% যদি আমি প্রাইসিং পাই রিটেল প্রাইসের এগেনস্টে, মানে আমি কোনো প্রোডাক্ট যদি 10 টাকায় বিক্রি করতে চাই, আমাকে 2 টাকা থেকে 2.5 টাকার মধ্যে ল্যান্ডিং কস্ট রাখতে হবে। মানে আমার অ্যামাজন হুম। ওয়ারহাউসে যাওয়া পর্যন্ত আমি 2 থেকে 2.5 টাকার বেশি খরচ করতে পারবো না, নইলে আমি হুম। প্রফিট করতে পারবো না। এটা যদি করতে বুঝতে পারি, পারছি। মোস্ট প্রবাবলি আমি 20% 25% প্রফিট জেনারেট করতে পারবো। সো আমার তাহলে নেক্সট মোটামুটি যদি আমার মনে হয় যে হ্যাঁ এরকম একটা প্রোডাক্ট যেখানে নতুনরাও প্রথম পেজে আসতেছে, পুরো জিনিস হয়তো বেচতে পারতেছে না বাট সাইডের কিছু বেচতেছে, কোনো একভাবে সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করলে অনেক ভালোরাও আসতেছে বাট নতুনরাও আসতেছে যাদের অত রিভিউ টিভিউ নাই, তখন আমার নেক্সট স্টেজ হইলো আমি চাইনিজ কোনো একটা এই যে B2B প্ল্যাটফর্ম ধরেন আলিবাবা বা এরকম কোনো একটাই চলে যাবো, যে এই প্রোডাক্ট লিখে আবার সার্চ দিয়ে দেখবো যে অ্যামাজনে যদি কেউ $10 বেচে তাহলে আমি এটা $2 বা $2.5 কিনতে পারতেছি নাকি। এটা আমার নেক্সট স্টেজ। ওকে, ধরেন আমি পাইলাম 10 জনকে যারা আলিবাবায় এটা $2 পার ইউনিটে বেচতেছে, এখন আমি কি করব? এরপরে আমি হচ্ছে 3-4 জনের কাছ থেকে আমি একজনকে শর্টলিস্ট করবো না, 3-4 জনকে শর্টলিস্ট করবো, করার পরে সবার কাছ থেকে প্রোডাক্ট নিবো স্যাম্পল নিয়ে, আমি ওকে, দেখবো কারটা বেস্ট ইন এই টার্মস অফ। স্যাম্পল ট্যাম্পল নিতে কি ভাই বাংলাদেশে কোনো সমস্যা হয়? সরি আমি মাঝখানে বললাম। কারণ অনেক সমস্যা হয়। আপনার স্যাম্পলের দাম $2, আপনি এই কাস্টমসে আটকায় দিবে, তখন বলবে যে 10,000 টাকা দাও, তাহলে আর পাবাই। সো আচ্ছা, এই হ্যাসেল নিতেই হবে, এর অল্টারনেটিভ আমার জানা নেই কি হইতে পারে। ওকে, আপনার যদি মনে হয় যে আপনি এতগুলো স্যাম্পল আনবেন না, আপনি ব্লাইন্ডলি একজন সাপ্লায়ারকে ট্রাস্ট করতে চাচ্ছেন এই হ্যাসেলটা অ্যাভয়েড করার জন্য, ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। হুম, ইট ডিপেন্ডস। তারপরে কি হবে যে আমি 3-4টা প্রোডাক্ট চেক করব কোয়ালিটি, হুম, হুম, তারপরে কোন সাপ্লায়ার আমার সাথে কেমন বিহেভ করতেছে, কার সাথে আমি কমফোর্টেবল, বিকজ হুম, বিজনেস তো লং টার্মে করতে হবে আমাকে, রাইট? সো
লং টার্মে কার সাথে আমি বিজনেস করতে পারবো, এটা কথা বললেই বোঝা যায়। দেন আমি হচ্ছে হয়তো ইনিশিয়ালি একটা অর্ডার করবো। ইনিশিয়াল অর্ডার কিভাবে আমি বুঝবো যে কতগুলো ইউনিট আমি অর্ডার করবো? এই যে কম্পিটিটর নতুন যারা বিক্রি করতেছে, 129টা রিভিউ যার ছিল, সে মাসে কতগুলো বিক্রি করতেছে এটা কিন্তু ইজিলি বের করা যায়। ও লিস্টিং এর এটা ভেতরে কিভাবে ঢুকে বের করে? সো ও লিস্টিং এর ধরেন আমি ভেতরে যদি ঢুকে যে ও লাস্ট গত মাসে কতগুলো ইউনিট বিক্রি করছে ওটা ওকে, সো ওখানে আমি দেখে। যদি ওনার্স ইয়েটার ভিতরে আমি যদি যাই, এই যে আমি এখানে গেলাম, এটা ছিল হলো 129টা, ওনার 2টা প্রোডাক্ট আছে। সো উনি গত মাসে কতগুলো বিক্রি করছে এটা কোথায় দেখবো? হ্যাঁ, এই 400 যে প্লাস বট লাস্ট মান্থ এটা। তার মানে ওকে। লাস্ট মান্থ সে 400 ইউনিট বিক্রি করছে। তার মানে আপনি তো একজন নতুন সেলার, আপনি নিশ্চয়ই 400 বিক্রি করবেন না। হয়তো 150 বা 200 ইউনিট আপনি বিক্রি করতে পারবেন ম্যাক্স, ওয়ার্স্ট কেস সিনারিওতে। বেস্ট কেস না, বেস্ট কেস হলে ইউ ক্যান সেল মোর দ্যান 500 অ্যাজ ওয়েল। সো তার মানে আমি 100 থেকে 200 ইউনিট নিয়ে, আমার যদি বাজেট কম থাকে, আমি কিন্তু 100 ইউনিট থেকে 200 ইউনিট টেস্ট করে দেখতে পারি। টেস্ট করাটা হচ্ছে মেইন জিনিস। আমি যদি দেখি যে 100 ইউনিট আমি করছি, বিক্রি করে ফেলতে পারি, তাইলে পরে আমি আবার রিস্টক করব। আই উইল কন্টিনিউ দ্য প্রসেস। ওকে, সো আমি 100 ইউনিটের যে এই অর্ডারটা দিলাম আলিবাবার ওই লোকটাকে, সো আলিবাবা থেকে অর্ডার দেওয়াটা খুব কমপ্লিকেটেড না, আপনারা যারা শুনতেছেন, জাস্ট 5-6 জনের সাথে উনাদেরই যেহেতু নিয়ত বেচার, এবং ওনারা যেহেতু এই অনেক ডিল করে চাইনিজ মানুষজন যারা সাপ্লায়ার, তো আপনারা চ্যাট শুরু করলে সাধারণত, আমার এক্সপিরিয়েন্স, আপনি আমার থেকে অনেক বেশি কিনেন, তো আপনি বলতে পারবেন ভালো। আমার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি, ফার্স্টে আলিবাবায় কথাবার্তা হয়, এরপর হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, সাধারণত হোয়াটসঅ্যাপে গ্রুপ টাইপ করে ফেলা হয়, এবং তারপর ওখানেই জিজ্ঞেস করে যে আপনার চায়নায় কোনো অ্যাড্রেস আছে নাকি যেখানে আমরা 100টা বানায় পাঠিয়ে দিব, নাকি আপনি সরাসরি বাংলাদেশে নেবেন, সরাসরি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব, ডিএইচএল নেবেন নাকি এভাবে নেবেন, এভাবে নিলে এত টাকা, এভাবে নিলে অত টাকা। তারপর মোটামুটি চায়নার এন্ড থেকে পাঠিয়ে দিতে তেমন কোনো মেজর জিনিস হয় না, যেহেতু ওরা এই জিনিস এত করে। হয়তো নিউয়ান্স থাকতে পারে, বাট জেনারেলি বলতেছি, আমি যতবার করছি অন্যান্য কাজের জন্য, এই কাজের জন্য না, আমার সবসময় এরকম এক্সপিরিয়েন্সই হয়েছে। ওকে, সো এই 100 ইউনিট আমি কোথায় নিব ভাই? আমি যদি এফবিএ করি, আমার কনসেপ্ট তো এফবিএ করা, মানে প্রাইভেট লেভেল করা। সো আমি ওকে বলবো যে তুমি প্রোডাক্টের এই জায়গাতে আমার লোগো দিয়ে দিবা, এটা হচ্ছে আমার লোগো। আমি তাকে ফাইলটা দিয়ে দিলাম। দেন ফাইল দেওয়ার পরে সে প্রোডাকশনে লেগে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে অ্যামাজনে লিস্টিং করব। অ্যামাজনে লিস্টিং করার জন্য ইউপিসি কোড লাগে, ইউপিসি কোড দিয়ে অ্যামাজনে লিস্টিং করা যায় ইজি। ইউপিসি কোড কি জিনিস ভাই? ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। এটা পৃথিবীতে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমার একটা ইউপিসি কোড লাগে। সো ইউপিসি কোড কিনতে পাওয়া যায়। ইউপিসি কোড কেনার পরে আমি অ্যামাজনে ইউপিসি কোড দিব, দিয়ে আমার দেওয়ার পরে আমি প্রোডাক্টটাকে লিস্টিং করব। লাইক আমি টাইটেল দিব, আমি ডেসক্রিপশন দিব, ফটো, প্রোডাক্ট ফটোগ্রাফি করে আমি ছবিটা দিব। দেন আমার লিস্টিংটা কমপ্লিট হবে। দেন এই লিস্টিংটা রেডি হয়ে যখন যাবে, তখন নতুন একটা হয়, ব্র্যান্ড হোয়াইট লিস্টিং করতে হয়। আমি যখন প্রাইভেট লেভেল করতে যাব, অ্যামাজন বলতেই পারে আমাকে, যে এখন রিসেন্টলি বলে আর কি, অনেক বলে যে এটা যে তোমার ব্র্যান্ড প্রুফ করো। তো তখন আমরা কি করি, একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে আমি একটা প্যাকেজিং বানাই, প্যাকেজিং বানানোর পরে আমার নিজের লোগোটা ওইখানে দিই, দেওয়ার পরে আমি নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলি, তোলার পরে অ্যামাজনকে বলি যে এই যে আমার প্যাকেজিং, সো এটা আমার ব্র্যান্ড, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি ওন করি। সো অ্যামাজন তখন বলে ওকে, ইটস ওকে, নাও ইউ ক্যান লিস্ট ইউর প্রোডাক্ট আন্ডার ইউর ওন ব্র্যান্ড। এরপরে আমি হচ্ছে অ্যামাজনে শিপমেন্ট ক্রিয়েট করি। শিপমেন্ট ক্রিয়েট করার সময় আমাকে ডাইমেনশন বলতে হয় যে আমার এতগুলো কার্টুন যাবে, এক একটা কার্টুনে এতগুলো ইউনিট থাকবে, বিকজ আমি তো আগেই জানি কতগুলো আমি প্রোডাক্ট পাঠাচ্ছি। সাপ্লায়ারের কাছ থেকে আমি জেনে নিতেই পারবো যে এক একটা কার্টুনে কতগুলো করে প্রোডাক্ট থাকবে, কার্টুনের ডাইমেনশন কত, কার্টুনের ওয়েট কত, সবই আমাকে সাপ্লায়ার প্রোভাইড করতেছে। এই ইনফরমেশন গুলো দিয়ে আমি শিপমেন্ট ক্রিয়েট করবো। শিপমেন্ট ক্রিয়েট করার পরে আমি লেবেলগুলো ডাউনলোড করতে পারবো। লাইক আমার 10টা কার্টুনের যদি হয়, তাহলে আমি 10টা লেবেল আমাকে অ্যামাজন দিয়ে দিবে। আমি এটা ডাউনলোড করবো, করার পরে এটা আমি আমার চ্যানেল সাপ্লায়ার পাঠিয়ে দেবো। দেন সাপ্লায়ার কি করবে, যখন প্রোডাকশন রেডি হয়ে যাবে, সে ওই স্টিকার গুলো যেই আমি ওকে দিলাম যেগুলো, সেগুলো সে কার্টুনে লাগাই দিবে, এবং ওইখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে অ্যামাজনে, কোথায় পাঠাইতে হবে ওরা ওটা জানে। সো ওই অ্যাড্রেসে ওইটা চলে যাবে। দেন অ্যামাজন ওয়্যারহাউসে যখন যাবে, অ্যামাজন ওয়্যারহাউসের যারা এমপ্লয়ি আছে তারা হচ্ছে স্ক্যান করবে, কিউআর কোড দেওয়া থাকবে। কিউআর কোড স্ক্যান করলে অ্যামাজন জানবে যে এটা কার প্রোডাক্ট এবং এটা আমাকে কোথায় রাখতে হবে। দ্যাটস ইট। তারপরে অ্যামাজন ওদের ওয়্যারহাউসে রেখে দিল। যেদিন ঢুকে যাবে ওয়্যারহাউসে, ওই দিন আপনার প্রোডাক্ট অ্যামাজনে দেখাবে এটা এখন অ্যাভেলেবল টু সেল। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমি মোটামুটি বুঝতে পারছি। কিছু হাবিজাবি এন্টারপ্রেনিউরিয়াল সাইড কোয়েশ্চেন আমার মাথার মধ্যে আসছে, যেমন ধরেন আমি কি এমন করতে পারি নাকি যে Amazon.com, যেহেতু এই প্রবলেম আমি ফেস করি, অনেক প্রোডাক্ট আছে Amazon.com এ অনেক অ্যাভেলেবল, অনেক ধুমায় বিক্রি হয়, বাট Amazon.co.uk তে পাওয়া যায় না। এবং আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি, আমি Amazon.com থেকে অর্ডার দিতে পারি না সহজে, আমার .co.uk থেকে দিতে হয়, এবং যা দেখা যায় হয় আমি পাই না, বা অনেক দাম, বেশিরভাগ সময় আসলে পাই না।
সো আমি কি ওরকম হ্যাক খুঁজে বের করার চেষ্টা করতে পারি নাকি যে এখানে আছে, এখানে নাই, কিন্তু এখানে মানুষ চায়, so আমি এখন এখানে বেচবো শুধু, এই টাইপ এক্স্যাক্টলি জিনিসপত্র? আমরা এটাকে অন্য একটা টার্মে বলি, সেটা হচ্ছে আমরা বলি যে মার্কেট প্লেস এক্সপ্যানশন। আচ্ছা। লাইক হচ্ছে আমি একটা প্রোডাক্ট মনে করেন আমেরিকাতে বিক্রি করতেছি, এবং হুম, আমি দেখলাম যে এই সেম প্রোডাক্টটা ইউকেতে খুব একটা নাই বা কম্পিটিশন অনেক কম, মার্কেটটা হয়তো নতুন। সো হুম, ডেফিনেটলি আমি তো প্রোডাক্ট কিনতেছি, আমি হুম, 50 ইউনিট বা 60 ইউনিট আমি ইউকেতে পাঠাইতেই পারি। সেম হুম, প্রসেসে আমি ইউকেতে লিস্টিং করব। আবার এখন আরো অ্যাডভান্স হয়ে গেছে অ্যামাজন, আমার ইউএস এর লিস্টিংটাকে আমি কিন্তু অ্যামাজন ইউকেতে ইয়া ইম্পোর্ট করতে করতে পারি, পারি। ইম্পোর্ট করতে পারি, এবং আমার তখন রিভিউ বা যা যা আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে। সো ইটস আ আচ্ছা, বেনিফিট। সো নাইস। তারপরে আমি ওইখানে ওয়্যারহাউসে পাঠাই দিলাম। দেন ইউকে থেকে যারা কিনবে তখন তাদের কিন্তু অ্যামাজন ইউএসএ থেকে আসলো আসলো না প্রোডাক্টটা, ইউকে থেকেই হুম, ওয়্যারহাউস থেকে চলে গেল। সো এটা বুঝতে হচ্ছে পারছি। এক্সপ্যানশন। কানাডা, জার্মানি, স্পেন, ইটালি সব জায়গাতে কিন্তু আসলে বিক্রি করা যায়। এবং ইউরোপে বিক্রি করার মজাটা হচ্ছে আহ, এটাকে বলা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিফাইড অ্যাকাউন্ট। অ্যামাজনে ইউরোপে যদি আমি ব্যবসা করতে চাই, অ্যামাজনে একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি ইউরোপের 6টা বা 7টা কান্ট্রিতে একসাথে সেল করতে পারবো। হুম, যে কটা দেশ আর আমার কি অ্যামাজন আছে। এক্স্যাক্টলি 7টা আলাদা আলাদা অ্যাকাউন্ট লাগবে না, একটা অ্যাকাউন্ট। এবং বুঝতে পারছি। ফুলফিলমেন্ট সেন্টারও ওরা কিন্তু একটাই দেয় অ্যাড্রেস, এবং তারপরে ওটা ওরা ম্যানেজ করে যে আমার অর্ডারটা জার্মানি থেকে যদি আসে, ওরা হুম, ইউকে থেকে জার্মানিতে পাঠানোর ব্যবস্থা ওরা করবে, বা ওরা আসলে কিছু ইউনিট জার্মানিতে পাঠায় দেয় নিজেরাই। হুম, সো আমি যদি লিস্টিংটা অ্যাক্টিভ করি জার্মানিতে, তাহলে ওরা নিজেরাই জার্মানিতে পাঠাই দিবে। সো এটা এটা মজা। সো ইয়েস, দ্যাটস এ গুড হ্যাক, যে যদি মনে হয় যে একটা ওকে, প্রোডাক্ট ওইখানে ভালো করবে, দ্যাটস গুড। ঠিক আছে। ওকে, তাহলে আমার অ্যামাজনে প্রোডাক্ট লাইভ হয়ে গেল। শুনতে খুবই সহজ মনে হইতেছে পুরো জিনিস যখন আপনি বুঝাইতেছেন, বাট আমি শিওর আসলে অনেক কঠিন, মানুষ যখন করা শুরু করে, নাহলে তো সবাই ধরেন আমাদের তো ঘরে ঘরে অ্যামাজন সেলার থাকতো, যেরকম ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার পাওয়া যায়, ওইরকম তো না এখন পর্যন্ত। ডিফিকাল্ট একটু, ইয়েস, বাট ডুয়েবল। ওকে, ঠিক আছে। তো নেক্সট স্টেপ আমাদের কি হবে? ধরেন আমাদের প্রোডাক্ট এখন অ্যামাজনে আছে, মানুষ অন্য জায়গার থেকে না কিনে যেগুলো অলরেডি বেচতেছে, আমাকে কিভাবে খুঁজে পাবে? বা আদৌ আমাকে খুঁজে পাবে নাকি? আমি কি করতে পারি আমার এন্ড থেকে মার্কেটিং ওয়াইজ, যাতে মানুষ আমার কাছ থেকে এখন একটু একটু কিনে? এটা হচ্ছে 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমি যখন প্রথমে আমি লিস্টিং করলাম, আমার প্রোডাক্টটা কিওয়ার্ড সার্চে কোথায় থাকবে? লাস্টের দিকে থাকবে, হুম, মাত্র আমার ইন্ডেক্সিং হবে। সো হুম, আমার কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, যে আমার ওকে, কম্পিটিটরদের কিওয়ার্ড অ্যানালাইসিস করব, করার পরে আমি দেখব যে কোন কিওয়ার্ড গুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক আছে। এটাও হুম, কিন্তু পাওয়া যায়, এখন বেশ কিছু টুল আছে লাইক হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও কিন্তু কিওয়ার্ড সার্চ ভলিউম বের করা যায়। সো এটা দিয়ে আমাকে বুঝতে হবে কোন সার্চ ভলিউম গুলো আমার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো ওইগুলো আমি দিব টাইটেলে। কেন? হুম, কারণ টাইটেলটা বেশি ফাস্টার অপটিমাইজ হয়। যেই কিওয়ার্ড গুলোতে আমার ট্রাফিক কম সেগুলো আমি দিব বুলেট পয়েন্টে, তার চেয়েও যেগুলো কম সেগুলো আমরা দিব ডেসক্রিপশনে, আবার ব্যাক এন্ডেও আমরা দিব ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো সেগুলো আমরা ব্যাক এন্ডেও দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে, এটা আমি দিলাম, এটা কিন্তু কাইন্ড অফ এসইওর মতো, যে আমি রেডি করে হুম, রাখলাম কিওয়ার্ড গুলো, দেন এটা এসইও হবে আস্তে আস্তে। দেন হচ্ছে যে আমার কাজ হচ্ছে সুন্দর কিছু ফটোগ্রাফি লাগবে। প্রথমে আমি একটা বেসিক ছবি দিয়ে চালাই দিছিলাম, হুম, এখন আমার এমন ছবি লাগবে যাতে মানুষ সার্চ করতে যেয়ে স্টাক হয়ে যায় ওই জায়গাটাতে, যে ওকে ওয়াও এত সুন্দর ছবি, আই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু ক্লিক। হুম, দেন এই ক্লিক করানোর জন্য আমার প্রাইমারি ইমেজটা হইতে হবে খুবই সুন্দর। দেন মানুষ কি করবে, প্রোডাক্টের ভেতরে ঢুকবে, ঢোকার হুম, পরে আমার প্রাইসিংটা মানুষ দেখবে যে ওকে এটা আমার আমার জন্য অ্যাফোর্ডেবল কিনা। বিকজ হুম, নতুন প্রোডাক্ট অ্যাফোর্ডেবল না হলে মানুষ নর্মালি কিনতে চায় না, হুম, কারণ নাম্বার অফ রিভিউ আমার শুরুতে কম থাকবে। দেন আমাকে প্রাইসিংটাও শুরুতে রাখতে হবে একটু মিনিমাম। দেন আমাকে টাইটেলটা এমন সুন্দর করে লিখতে হবে সো দ্যাট মানুষ টাইটেল পড়ার সাথে সাথে বুঝে যায় এটা কি প্রোডাক্ট বা এটা তার কোন প্রবলেম সলভ করবে। দেন নর্মালি মোস্ট অফ দ্য 99% মানুষ মনে হয় না যে আসলে ডেসক্রিপশনটা পড়ে দেখে পুরাটা, হুম, বুলেট পয়েন্ট পর্যন্ত পড়ে দেখে, এর পরে আর খুব কম মানুষ পড়ে। বাট এই জিনিসগুলো আমাকে অর্গানাইজ রাখতে হবে। এরপরে হচ্ছে আমার রিভিউ কালেক্ট করার ব্যবস্থা করতে হবে। আই নিড অ্যাট লিস্ট ফিউ রিভিউস। সো রিভিউ কালেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট নাও এডেজ, বিকজ অ্যামাজন যদি জানে বা বুঝতে পারে যে আমি রিভিউ কিনছি, তাহলে হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এটার একটা ভালো ওয়ে কি, এই ভালো ভালো ওয়েটা একটু এক্সপেন্সিভ, সেটা হচ্ছে যে আমাকে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হবে। সো হুম, ব্র্যান্ড রেজিস্ট্রি করলে একটা অপশন পাওয়া যায়, সেটা হচ্ছে ভাইন রিভিউ বলে অ্যামাজনে। সো ভাইন রিভিউ এর আন্ডারে আমি যদি চাই, আমি 50টা প্রোডাক্ট ভাইন রিভিউ এর আন্ডারে দিতে চাই, তাহলে পরে অ্যামাজন কি করবে, ওই প্রোডাক্টগুলো অ্যামাজনের টপ রিভিউয়ার যারা, ওদেরকে বলে ভাইন রিভিউয়ার, আমি শিওর আপনি দেখছেন ভাইন রিভিউ লেখা থাকে। সো ওদের হুম, কাছে চলে যাবে, দেন ওরা প্রোডাক্টটা দেখার পরে ওরা রিভিউ করে দেবে। সো ইউ গেট দিস রিভিউ ফর ফ্রি, বাট আপনাকে কিন্তু প্রোডাক্টটা দিতে ফ্রিতে দিতে হচ্ছে, হচ্ছে। ফ্রিতে দিতে হচ্ছে। সো এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ডেফিনেটলি ম্যানিপুলেশন করতে আমি সাজেস্ট করি না, বাট ইফ ইউ হ্যাভ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি
somehow if you can manage a few couple of reviews, then it's a plus. আর যদি করতে নাও পারি, স্টিল রিভিউ ছাড়াও প্রোডাক্ট সেল হয়। আমরা কিছুদিন আগে একটা কেস স্টাডি দেখাইছিলাম যে একটা রিভিউ ছিল, তাও রিভিউটা ছিল 4 স্টার, এবং ওই ছেলের 21 দিনের মধ্যে তার পুরো ইনভেন্টরি 250 ইউনিট নিয়ে শুরু করছিল, তো পুরো স্টক খালি হয়ে গেছে 21 দিনের মধ্যে, একটা রিভিউ ছিল। তো এটা বাট এটা আর কি, যে আমার যখন রিভিউ থাকবে 2-3টা, আমার যখন প্রাইসিংটা কম্পিটিটিভ থাকবে, টাইটেলটা সুন্দর থাকবে, প্রোডাক্টটার ছবিটা সুন্দর থাকবে, দেন মোস্ট লাইকলি ইউ উইল স্টার্ট গেটিং সেল, মোস্ট লাইকলি। এবং অ্যামাজন প্রথম দিকে কিছু ট্রাফিক দেয়, এটাকে অনেকে বলে থাকে হানিমুন পিরিয়ড অফ আ সেলার। একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, দে গিভ ইউ সাম ফ্রি ট্রাফিক, দেন হচ্ছে যে আমাকে পিপিসি করতে হবে, অ্যামাজন পিপিসি, অ্যামাজন অ্যাডভার্টাইজিং এর আন্ডারে, মানে ইটস পেপার ক্লিকের মতো আর কি, যে আমি কিওয়ার্ডের জন্য টাকা দিব, অ্যামাজন আমাকে ট্রাফিক দিবে। সো শুরুতে একটা অটোমেটিক ক্যাম্পেইন চালাইতে হবে। অটোমেটিক ক্যাম্পেইন চালানোর উদ্দেশ্য এটা না যে সেল করা, সেল আসলে ইটস গুড আলহামদুলিল্লাহ, বাট উদ্দেশ্য হচ্ছে কালেক্ট কিওয়ার্ড, কি কি কিওয়ার্ডে আমার ট্রাফিক আসতেছে। দেন এই আমি হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অটোমেটিক ক্যাম্পেইন চালাইলাম, দেন 3 সপ্তাহ পরে আমি ওই রিপোর্টটা ডাউনলোড করবো। রিপোর্ট ডাউনলোড করে আমি দেখতে পাবো যে কোন কোন কিওয়ার্ডের জন্য আমার ট্রাফিক আসতেছে, সেল আসতেছে, কোন কিওয়ার্ডে সবচেয়ে বেশি ট্রাফিক আসতেছে। দেন আমি কি করব, আমি যে কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম, এই কিওয়ার্ডগুলোকে আমি কি করব, অটোমেটিকের মধ্যে নেগেটিভ করে দেবো, যে এই কিওয়ার্ডগুলো আমাকে ট্রাফিক দিও না, আমি অলরেডি জানি যে এটাতে আমি সেল পাই, আমাকে আরো নতুন কিওয়ার্ড দাও। এর মধ্যে কি করবো, যে কিওয়ার্ডগুলো আমি পাইলাম, এই কিওয়ার্ডগুলোতে আমি ম্যানুয়াল ক্যাম্পেইন চালাবো। এখন অ্যামাজন অটোমেটিক ক্যাম্পেইনটা কিরকম, যে অ্যামাজন ওর পছন্দ মতো, ওর আইডিয়া মতো আমাকে ট্রাফিক দিচ্ছিল। এখন আমি অ্যামাজনকে বলবো যে তোমার আইডিয়ার দরকার নাই, ইউ টেক দিস কিওয়ার্ড, আমাকে শুধু এই কিওয়ার্ডের জন্য তুমি আমাকে ট্রাফিক দাও। তারপর এটাকে আমি ফ্রেজ করব, এটাকে আমি লং টেইল কিওয়ার্ড বানাবো, তারপরে স্পেসিফিক কিওয়ার্ড বানাবো, ব্রড কিওয়ার্ড বানাবো। বানানোর পরে আই উইল টেস্ট যে কোনটা থেকে, কোন কিওয়ার্ড থেকে আমি বেশি সেল পাই। যে কিওয়ার্ডগুলোতে বেশি সেল পাচ্ছি সেগুলোর আমি বিট বাড়াই দিব, বাজেট বাড়াই দিব, যেগুলোতে পাচ্ছি না সেগুলোর আমি বিট কমাই দেবো, বাজেট কমাই দেবো, দ্যাটস ইট। এরপরে ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকলে আরো ডিফারেন্ট কিছু অপশন পাওয়া যায়, লাইক এসিন টার্গেট করা যায়। এসিন মানে হচ্ছে ডিফারেন্ট প্রোডাক্ট, যেমন ধরেন যে আমি দেখতে পাচ্ছি যে 129টা রিভিউ যে প্রোডাক্টটা ছিল, ও মনে করেন $17 বিক্রি করতেছে, এখন আমার আছে 5টা রিভিউ। এখন আমি, ও আমার ক্লোজ কম্পিটিটর না হইলেও কাছাকাছি, মানে সেও নতুন আমিও নতুন, আমি একদম ব্র্যান্ড নিউ, সে হয়তো 2 মাস আগে নামছে। সো আমি কি করবো, ওর চেয়ে একটু কম প্রাইস রাখবো, রাখার পরে ওর লিস্টিং এর আন্ডারে আমি আমার প্রোডাক্টটাকে প্রোডাক্ট টার্গেটিং করে আমি একটা দিব। যে মানুষ ওর লিস্টিং এর আন্ডারে যাবে, যাওয়ার পরে মানুষ দেখবে যে ওকে এই প্রোডাক্টের 129 রিভিউ, দাম $17, কিন্তু ওর নিচে আরেকটা প্রোডাক্টের অ্যাড দেখতে পাচ্ছি আমি, যেটা রিভিউ 5টা কিন্তু দাম $14, তার মানে আমি এটা একটু এক্সপ্লোর করতে চাই। এইরকম কিছু টেকনিক আছে, এটা ইউজ যখন আমরা করা শুরু করব, আমরা দেখবো যে সেল আসা শুরু করবে, এবং আস্তে আস্তে এই যে যখন সেল হচ্ছে, অপটিমাইজেশনটা তখন স্টার্ট হয়। অপটিমাইজেশনের ইয়াটা হচ্ছে সার্চ ফাউন্ড বট। এটা হচ্ছে অ্যামাজনের একটা খুব সিম্পল অ্যালগোরিদম। মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, সার্চ করার পরে খুঁজে পাবে একটা প্রোডাক্টকে, তারপর ওই প্রোডাক্টটা যখন কিনবে, এই প্রসেসটা যখন কমপ্লিট হয়, সাইকেলটা, এটাকে বলে সার্চ ফাউন্ড বট মেথড। তখন ওই কিওয়ার্ডের জন্য আমার কিন্তু র্যাঙ্কিং ইমপ্রুভ হচ্ছে, বিকজ ওই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে খুঁজে পাওয়ার পরে কিনছে। এই প্রসেসটা যত বেশি হবে, ওই কিওয়ার্ডগুলোর জন্য আমার অপটিমাইজেশন তত বেটার হবে। তখন একটা সময় যে দেখা যাবে যে আমাকে ক্যাম্পেইনে কিন্তু আমি টাকা খরচ করতেছিলাম ওই কিওয়ার্ডগুলোর জন্য, সেটা আমি কন্টিনিউ রাখবো, বাট আমি কিন্তু অর্গানিকলিও ওই কিওয়ার্ড দিয়ে সামনের দিকে চলে আসলাম। সো তখন আমি অর্গানিক ট্রাফিকও পাবো। সো একটা সময় যে 30-70 হবে, শুরুর দিকে 70% সেল আসবে ক্যাম্পেইন থেকে, 30% সেল আসবে আমার অর্গানিকলি, বাট আফটার সাম টাইম উল্টা হয়ে যাবে, 70% সেল আসবে আমার অর্গানিকলি, 30% সেল আসবে আমার ক্যাম্পেইন থেকে। এটা যখন ঘটবে তখন আমাকে বুঝতে হবে যে ইয়েস, আই এম অন দ্য রাইট ট্র্যাক, দেন আই হ্যাভ টু ইনক্রিজ মাই বাজেট, বিড, অ্যান্ড দ্যাটস আ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই, অনেক কিছু জানলাম। আমি বেশিরভাগই জানতাম না, আমি শিওর যারা শুনতেছে তারাও অনেক কিছু জানতে পারলো যেগুলো তারা আগে থেকে জানতো না। যখন আপনি প্রাইভেট লেভেল করতেছেন ভার্সেস করতেছি না, দুইটার মধ্যে আসলে মেইন বেনিফিট ফর, ধরেন এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটার ব্র্যান্ড নেমে আসলে তেমন কিছু, আমরা যদি এই যে ট্রেটার এক্সাম্পল নেই, বা ধরেন আমি কখনোই খেয়াল করি না যে আমি কোন ব্র্যান্ড থেকে কিনতেছি,
আমি সবসময় দেখি রিভিউ আছে নাকি আমার অ্যামাজন বাইং, আমি শিওর আপনার অ্যামাজন বাইং এক্সপিরিয়েন্স সেম। আপনি প্রোডাক্টের উপর ক্লিক করেন, আপনি দেখেন রিভিউ কত, দাম কত, আপনি লম্বা একটা স্ক্রল করে নিচের রিভিউতে চলে যান, দেখেন 4-5 জন মানুষ কি বলছে, সবকিছু মিলে গেলে অ্যাড টু কার্ট। মাঝখানে কত কি হয়েছে আমি জানি না, কোন ব্র্যান্ড বেচতেছে আমি জানি না, বা ধরেন জামা কিনলে হয়তো খেয়াল করতাম, বাট এই টাইপ জিনিসপত্রের সময় খেয়াল করি না। সো সব ব্র্যান্ডের জন্য কি প্রাইভেট লেভেল করাটা, কারণ প্রাইভেট লেভেল করলে আমি শিওর একটু দামও বেড়ে যায়, চায়না থেকে যখন আমি ইম্পোর্ট করছি আমার ব্র্যান্ডের লোগো বসাইতে হচ্ছে, সো আমার খরচও একটু বেড়ে বল যাবে সাপ্লায়ারের কাছে। একটু তো বল সব প্রাইভেট লেভেলের মেইন বেনিফিটটা কি, যে কারণে আপনি বলবেন সবাইকে করতে, নাকি সবার না করলেও হয়? বেনিফিট আছে, একটা বেনিফিট না থাকলে তো ডেফিনেটলি করবো না। বেনিফিটটা হচ্ছে বায়ারের অ্যাঙ্গেল থেকে কোনো বেনিফিট নাই। হয়তো অনেক বায়ার হয়তো চিন্তা করবে যে আমি এই ব্র্যান্ডটাকে পছন্দ করি, আমি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনতে চাই, হোয়াট এভার, সেটা কিছু মানুষ থাকে যারা একটা ব্র্যান্ডকে পছন্দ করে, সেটা আলাদা জিনিস। কিন্তু সেলারের অ্যাঙ্গেল থেকে একটা হিউজ বেনিফিট আছে। ধরেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, আমার নিজের ব্র্যান্ড না, আমি একটা চায়না থেকে নিতেছি, হোয়াইট লেভেল, কোনো লেভেলই নাই, আমি বিক্রি করতেছি। চিন্তা করেন এখন থেকে 3 বছর পরে আমি একটা ব্যবসা শুরু করলাম, 3 বছর পরে আমার কাছে কি আছে? মানি ছাড়, অনলি টাকা আছে। বাট 3 বছর পরে আমার যদি একটা ব্র্যান্ড থাকতো, 3 বছর পরে আমার টাকাটাও থাকতো, প্লাস ব্র্যান্ডটার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যেত। এবং মজার বিষয় হচ্ছে অ্যামাজনের ব্র্যান্ডগুলো ফ্লিপ হয় এইভাবে। আমার প্রথম যে ব্র্যান্ডটা সাকসেসফুল ব্র্যান্ড ছিল, সেটা আমি 2016 সালের দিকে আমি সেল করছিলাম মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে। আমি বলেন আমাদের অ্যামাউন্ট বলেন। সেটা ছিল $120,000 মতো। ওকে, সো প্রায় 1.5 কোটি টাকা। রাইট। এবং ওই ব্র্যান্ডটা আমি স্টার্ট করছিলাম জাস্ট 18 মাস আগে। ওটার 18 মাস আগে। সো 18 মাস বা 20 মাস আর কি অ্যারাউন্ড। আমার প্রোডাক্ট ছিল মাত্র 2টা, জাস্ট 2টা প্রোডাক্ট সেম ব্র্যান্ডের আন্ডারে। সো এইটা যখন ছিল, আমি যখন ব্যবসা করছি, আমি কিন্তু অলরেডি 150,000-এর উপরে বিজনেস করছি এই প্রোডাক্টটা থেকে, মানে সেল করছি ইন টার্ম অফ সেল। আমার প্রফিট হয়তো ছিল $40,000 বা $50,000। কিন্তু আমি যখন 18 মাস পরে, এটার ব্র্যান্ড ভ্যালুয়েশন কিভাবে কাজ করে, ধরেন যে আপনি এক বছরে এক্সাম্পল $10,000 আপনি প্রফিট করছেন, তার মানে ইজিলি আপনি এই ব্র্যান্ডটাকে ডিপেন্ডিং অন ক্যাটাগরি অ্যান্ড ডিপেন্ডিং অন ডিমান্ড, এটা 3x 4x 10x 20x পর্যন্ত কিন্তু ভ্যালুয়েশন ক্রিয়েট হয়ে যায়। আপনি হচ্ছে যে খেয়াল করবেন যে আমরা অনেকে অ্যাফিলিয়েট সাইট বিক্রি করি, রাইট? অলমোস্ট ওইভাবেই জিনিসগুলো কাজ করে, যে একটা সাইট, এই সাইট থেকে আমি প্রতি মাসে এত টাকা প্রফিট করি, তাহলে পরে এটার ভ্যালুয়েশন এখন এত। তাহলে প্রাইভেট লেভেলেও কিন্তু সেম জিনিস, আমি প্রফিট করছি ধরেন যে $40,000, আমার কিন্তু ব্র্যান্ড ভ্যালুয়েশন $1,20,000। সো ওই সময় আমার জন্য ইট ওয়াজ টু বিগ অ্যামাউন্ট, যে ওকে বিগ নাম্বার। সো এই যে 3 বছর বা 18 মাস বা হোয়াট এভার এক্স অ্যামাউন্ট অফ টাইম আমি কাজ করলাম, কাজ করার পরে টাকাটা তো আমার কাছে থাকলোই, প্রফিট তো আমি নিলাম, বাট আই এম অলসো ক্রিয়েটিং মাই অ্যাসেট, যে অ্যাসেটটা আই ক্যান ফ্লিপ লেটার। সো তখন আসলে মজাটা। বুঝতে পারছি, কারণ যদি আপনার ব্র্যান্ড না থাকতো সেক্ষেত্রে আপনার হয়তো আপনার অ্যামাজন অ্যাকাউন্ট দিতে হইতো নাকি, এরকম একটা ব্যাপার হয়ে যেত, মেসি হয়ে যেত, এবং হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাসেট ক্রিয়েট হইতো না। মেক সেন্স। আপনারা যারা অ্যাফিলিয়েট সিনে আছেন বা ব্লগ সিনে আছেন, সেম জায়গায় আসলে সব টাইপ ওয়েবসাইটই বিক্রি হয়। সো আপনি এফি ইন্টারন্যাশনাল বলেন, এম্পায়ার ফ্লিপার্স বলেন, বা ইভেন ফ্লিপার টাইপ জায়গায়, বা আরো প্রিমিয়াম যদি কোথাও যায়, সব জায়গায় আপনি যে লিস্টিং সার্চ করলে আপনি দেখবেন অ্যাফিলিয়েট সাইটও বিক্রি হচ্ছে, স্যাসও বিক্রি হচ্ছে, এফবিএ টাইপ জিনিসপত্র বিক্রি হচ্ছে, প্রাইভেট লেভেলও বিক্রি হচ্ছে। সো এক্সপ্লোর করার জন্য আপনারা যে দেখতে পারেন যে কিরকম দাম পাওয়া যায়, কিরকম রেভিনিউ থাকলে, কারণ লিস্টিং এর ভিতরে ওরা অনেক ডিটেল দিয়ে যায়, গত 1 বছরে আমি এত বেচছি এই সেই। কোন জায়গায় আসলে হাসান ভাই ঝামেলাটা হয়? যখন কথা শুনি তখন মনে হয় যে খুবই সহজ, কালকে আমি শুরু করি, 21 দিনে ওই ছেলে করছে, আমার হয়তো 2 মাস লাগবে, বাট 2 মাস পরের থেকে আমার প্রত্যেক মাসের আগার টাকা। সমস্যাটা আসলে কোন জায়গায় হয়? আপনারা যেহেতু অনেক মানুষকে শিখান, কোন কোন জায়গায় যে মানুষ আটকা যাবে, কি কারণে আসলে পারেন না? সমস্যা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে পেশেন্স, এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন। নাম্বার 2 হচ্ছে যে লেগে থাকা, পেশেন্স সেম জিনিস। আবার হচ্ছে বলবো যে ওই পরিমাণ ড্রাইভটা মানুষের কাজ করে না, মানে সবাই আসলে অনেক ফাস্ট প্রফিট করতে চায়, বা ফেল করবো না এরকম একটা টেন্ডেন্সি নিয়ে ব্যবসা শুরু করে, রাইট? যেমন ধরেন যে একটা মানুষ অ্যামাজন বিজনেসটা, আমি জানি না পিছনে তো আপনার কি নতুন নাকি, নতুন ম্যাক বা আপডেট করা ম্যাক, নতুন আপডেট করছেন কিছু? ম্যাকের নতুন আপডেটের নাম হইল সোনোমায় যেটা হয়েছে, ওরা বিভিন্ন হ্যান্ড জেস্টারের এগেইনস্টে বিভিন্ন জুম বা গুগল মিট এটা প্ল্যাটফর্মে কিছু বানাইছে, এফেক্ট বানাইছে। এটা আপনার ম্যাকের ভিতরে সেটিংসে যে অফ করতে হবে, না হলে ধরেন আপনি থামস আপ যখন দেখাবেন অটোমেটিক্যালি একটা থাম চলে আসে, তারপর কি করলে জানি অটোমেটিক্যালি পিছন থেকে চলে আসে, ব্যাপার না। আচ্ছা, তো বলেন। হ্যাঁ, পেশেন্স একটা। হ্যাঁ, সো দেখেন যে
আমরা যখন একটা ব্যবসা শুরু করতেছি হুম, তখন আমি শুরুতেই ধরে নিচ্ছি যে আমি ব্যবসাটাতে প্রফিট করব। সো আমার এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই থাকবে। হুম, কিন্তু ধরে যে 3 মাস পরে যদি আমি প্রফিটের কাছেও না যাই এবং আমার যদি আনরিয়ালিস্টিক টার্গেট থাকে, প্রফিট টার্গেট, তখন কি হবে? স্বভাবতই আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো। সো তখন আমার কাজ আর করতে ইচ্ছা করবে না। এখন হুম, আমরা একটু রিয়েলিস্টিক যদি কথা বলি, যেমন ধরেন যে ভাই দেখেন, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি। এই প্রোডাক্টটা সাকসেসফুল হবে, এটা রেশিও কতটুকু? প্রবাবিলিটি কতটুকু? আমি হুম, একটা প্রোডাক্ট লঞ্চ করছি, সেই প্রোডাক্টটাই প্রফিটেবল হইতে হয়, যদি আমার ফার্স্ট প্রোডাক্টটাকে যদি প্রফিটেবল হইতে হয়, তার মানে পৃথিবীতে ওই বিজনেসের সাকসেস রেশিও হইতে হবে 100%। হুম, পৃথিবীতে কি এমন কোনো বিজনেস আছে যে মানে 100% সাকসেসফুল হবে অলওয়েজ? নো, নাই। নেভার। সো এরকম যদি আমাদের এক্সপেকটেশন থাকে যে ওকে আমি আই উইল লঞ্চ 10 প্রোডাক্টস অর আই উইল লঞ্চ 5 প্রোডাক্টস অ্যান্ড আই উইল, মানে আমি প্রত্যেকটা প্রোডাক্টই সেম এফোর্ট দিয়ে কাজ করব, যাতে এভরি সিঙ্গেল প্রোডাক্ট ইজ আ নিউ প্রোডাক্ট ফর মি। তাইলে কি হুম, হবে? আমি 5টা প্রোডাক্ট লঞ্চ করলে হয়তো একটা বা দুইটা প্রোডাক্ট উইন করবে, বা 2-3টা প্রোডাক্ট ফেল করবে। এই পর্যন্ত মানুষজন যেতে পারে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এটা আমার এক্সপেরিয়েন্স। আমি অলমোস্ট 4-5 হাজার মানুষকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শেখাইছি আর কি। হুম, কে কতটুকু শিখছে আই ডোন্ট নো, বাট আই ট্রাইড মাই বেস্ট। অনেকে ব্যবসা করতেছে, অনেকে ভালো করতেছে, অনেকে খারাপ করতেছে, অনেকে এখনো শুরুই করে নাই। বাট এইটা আমি দেখছি যে মেইন প্রবলেম, যে পিপল থিঙ্ক যে তারা যেই প্রোডাক্টটা প্রথম প্রোডাক্ট নিয়ে লঞ্চ করবে সেটাতেই তারা সাকসেসফুল হবে। এটা হচ্ছে ভেরি আনরিয়ালিস্টিক। তাইলে পরে ওই বিজনেসের সাকসেস রেশিও হইতে হবে 100%, হুইচ ইজ নট হুম, রিয়েলিস্টিক এক্সপেকটেশন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খুব ফাস্টার মানুষ প্রফিট এক্সপেক্ট করে। যেমন ধরেন যে 3 মাস কাজ করতেছি, 4 মাসে যে আমি আমি চিন্তা করতেছি যে শিট, আমার 4 মাস হয়ে গেছে, আমি এখনো টাকা ইনকাম করতেছি না। আমি সেল হুম, দেখতে পাচ্ছি কিন্তু প্রফিট আসতেছে না। ইট টেকস টাইম, লিটল বিট সময় লাগে। কোন ব্র্যান্ড হয়তো 6 মাস পরে যে অর্গানিক সেল বাড়া শুরু করে, কোন ব্র্যান্ড বানাইতে 8 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে। ইট ডিপেন্ডস। ইট টেকস টাইম। সো পেশেন্স আর হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, এই ২ টা হচ্ছে মেইন প্রবলেম। মানুষের কাছে টাকা আছে। ট্রাস্ট মি, পিপল হ্যাভ আ লট অফ মানি। এবং ব্যবসা করার জন্য আসলে কত টাকা দরকার? ২ লাখ টাকা, ৩ লাখ টাকা, হুম, ৫ লাখ টাকা। আই বিলিভ যে বাংলাদেশের অনেক মানুষের কাছেই এই অ্যামাউন্টের টাকাটা আছে। হয়তো তারা এটা রিয়ালাইজ করে না। হয়তো তারা আইফোন কিনে ফেললো ১.৫ লাখ টাকা দিয়ে। দে নেভার রিয়ালাইজ যে ওকে আমি ১.৫ লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে ফেলছি, অর আমি এই টাকা দিয়ে হয়তো ২ টা প্রোডাক্ট লঞ্চ করে ফেলতে পারতাম। হুম, বাট দে থিংক যে আমার কাছে এক্সট্রা টাকা থাকতে হবে বিজনেস করার জন্য। কিন্তু ওই ঘটনা কোনোদিনও আসবে না, ওই সিচুয়েশন। যে বিজনেস করার জন্য আপনার আলাদা করে টাকা থাকবে। এখান থেকেই ম্যানেজ করে ফেলতে হয়। এই জিনিসগুলো অনেকেই হয়তো স্কিপ করে আরকি। দিস আর দ্য থিংস, বাট আদারওয়াইজ ইটস নট রকেট সায়েন্স। ২০২৪ সালেও আমি এবছর, ইভেন ৩ দিন আগেও আমি একটা কেস স্টাডি দেখাইছি। নাম্বারটা ছিল খুব ছোট্ট, যে ১ মাস আগে লঞ্চ করছে একটা প্রোডাক্ট, তার কোনো রিভিউ নাই। সে ৪০০ বা ৫০০ পাউন্ডের মতো প্রোডাক্ট সেল করছে। আই নো ইটস এ ভেরি স্মল নাম্বার, বাট এট লিস্ট ইটস এ স্টার্ট। শুরু এই করছে। এই জিনিসগুলা ভাইয়া কোথায় দেখাচ্ছেন? আমরা মানুষকে বলে দিই তাহলে যারা ওনারা যেয়ে দেখতে পারে। এরিয়া 71, আমাদের এরিয়া 74 ভেঞ্চার লিমিটেড, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। সো আমাদের ওকে। ওয়েবসাইট হচ্ছে www.area71bd.com। এটা হচ্ছে হুম, আমাদের ওয়েবসাইট। বাট আমরা আমাদের ফেসবুক পেজে উই শো আ লট অফ কেস স্টাডি। আমাদের ইউটিউব চ্যানেল আছে এরিয়া 71 ভেঞ্চার দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আমার নামে আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, আমি এটা খুব একটা ভিডিও আপলোড করা হয় না রিসেন্টলি। ওইখানেও ওকে। ৪-৫ টা ভিডিও আছে। লাস্ট আই ভিডিও মনে আম দেওয়া সিউর। আছে ২০১৬ সালে মনে একটা ভিডিও করছিলাম। আমার ফার্স্ট $100,000 এর সেলটা দেখাইছিলাম। দ্যাট ওয়াজ লাইক ইন আচ্ছা। 2016। সো এরপরের ভিডিও করা হয় নাই। বাট ওকে। এটাই। আপনারা খুঁজে নিবেন এরিয়া 71 ভেঞ্চার্স লিমিটেড বা এরিয়া 71 বা ভাইয়ার নাম লিখে সার্চ দিলে আপনারা বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন। ইউটিউব, ফেসবুক ওই সব জায়গায় আপনারা যে কেস স্টাডিগুলো দেখতে পারবেন। ঠিক আছে ভাই, অনেক কিছু শিখলাম। আরেকটা জিনিস নিয়ে আমি কথা বললাম আপনার সাথে। আমি বিভিন্ন সময় দেখছি আহ, যে ধরেন আমাদের নিয়ে প্রত্যেক নভেম্বরে কন্ট্রোভার্সি হয়, যেহেতু নভেম্বর আমরা বিগ সেল করি, যে মেইনলি দুইটা কন্ট্রোভার্সি হইতো আগে, দাম অনেক বেশি আর কোয়ালিটি অনেক খারাপ। পরে আমরা অনেক ভিডিও ফ্রিতে দিয়ে দিছি, তারপর এখন আর কোয়ালিটি নিয়ে অত কিছু বলে না মানুষ। এখন বাট দাম নিয়ে বলে, এখনো বলে। এবং যে জন্য আমি এটা আপনাকে বলতেছি তার কারণ হলো আপনি ইউ আর ভেরি ভোকাল ইন সাপোর্টিং আস। বিভিন্ন সময় আমি দেখছি নট নট অনলি আস, আ লট অফ আমাদের মতো কন্টেম্পোরারি আর অনেকে আছে, তাদের বিভিন্ন মানুষকে আপনি বিভিন্ন সময় এই মানে অন্য অ্যাঙ্গেল থেকে যে সাপোর্ট অ্যাঙ্গেল থেকে শিখছেন। সো থ্যাংক ইউ।
পাওয়ার জন্য। এবং জেনারেলি কি মনে হয় আপনার, এমনি এটা ধরেন একটা ব্রেইন স্টর্ম, যে কি মনে হয় এত রাগ কেন মানুষ আমার আপনার টাইপ মানুষের উপর এত রাগ কেন? প্রথম বিষয় হচ্ছে যে আমরা না আসলে নিতে পারি না অনেক কিছু পজিটিভলি। যেমন ধরেন যে আমি জানি যে আমি কথাটা এখন যদি বলি, আমিও অনেকগুলাই যে আপনার কমেন্ট সেকশনে অনেকে গালিটালি দিবে হয়তো বা আই উইশ দেম বেস্ট অফ লাক, তাতে আমার কিছু যায় আসে না। বাট দেখেন, একটা মানুষ যে রিসেন্টলি আমি আমি নাম মনে করতে পারতেছি না, একদিন অনেক টাকার সেল টেল দেখাইলো, এটা নিয়ে একবার একটা কন্ট্রোভার্সি দেখলাম আমরা। তারপরে আপনি যখন নভেম্বর মাসে আপনার হচ্ছে 50% ডিসকাউন্টটাই করেন, আমিও ভিডিও দেখি, অনেক ভিডিও আসে আমার কাছে। তো এই সময়গুলোতে কি হয়, মানুষ কি করে জানেন, মানুষ সাথে সাথে অঙ্ক করে ফেলে যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা এতগুলা এনরোলমেন্ট হয়েছে, তার মানে সে এত টাকা ইনকাম করছে, শিট, দ্যাটস বিগ অ্যামাউন্ট অফ মানি। সে বসে বসে এই টাকাটা কামাই ফেললো। আমার কাছে, আমার পার্সোনালি মনে হয় যে ওই জায়গাটা একটা বিষয়। আর নাম্বার 2 হচ্ছে আমরা অনেকেই আরেকটা ভালো হচ্ছে জিনিস, এই জিনিসটাকে আমরা সহ্য করতে পারি না। অনেকে গালি দেয়, যারা তাবিজ তাবিজ বিক্রি করে, এই ধরনের কমেন্ট করে। সো এরা হচ্ছে যে আসলে দে ডোন্ট বিলিভ ইট। বিকজ আমি যখন একটা জিনিস বিশ্বাস করব, তখন কিন্তু ওই জিনিসটার প্রতি আমার নেগেটিভিটি আসবে না, হয় না, রাইট? আমি যদি ইফ আই বিলিভ ইন গড, আমি কি কখনো গডকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে পারবো? আসবে না। সো আমাদের এডুকেশন সিস্টেমের এখানে একটা ফল্ট আছে, নাম্বার 1, যে আমরা এই জিনিসটাকে পরিচয় করাই দেই না। বা আরো যে এডুকেশন, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যে আরো এডুকেশনের সুযোগ আছে, বা এটা করলে যেটা করা যেতে পারে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আবার, মানে অনেকগুলো ক্যাটাগরির মানুষ তো গালি দেয়, হ্যাঁ, রাইট? সো এদের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ওইটা, আর একটা ক্যাটাগরি হচ্ছে তারা দেখে যে তারাও হয়তো তাদের নিজেদের স্পেসিফিক ফিল্ডে পার্সোনালি সাকসেসফুল হয়তো বা, বাট অনেক সময় দেখা যায় তারা ওই নাম্বারটাকে ক্যালকুলেট করে আমার মনে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ওকে, হি ইজ মেকিং দিস অ্যামাউন্ট অফ মানি, হি ইজ মেকিং দিস অ্যামাউন্ট অফ মানি বিজনেসের পাশাপাশি। এটা একটা। আর থার্ড আরেকটা গ্রুপ হচ্ছে যারা আসলে কোনো কিছুই বুঝে না, না বুঝেই কমেন্ট করে। যেমন হচ্ছে যে আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন ভিডিও নিচে বলে যে আপনারা যে এত কথা বলতেছেন যে আপনাদের সেলস দেখান না কেন? এখন ঠিক আছে, আমি সেলস দেখাইলাম, সেলস দেখাইলেও তো আপনি সেম কথাটাই বলবেন যে এটা ভুয়া, এটা এডিট করা যায়, এখানে ওইটা দেখান নাই। আমি ইভেন মজার বিষয় হচ্ছে আমি একটা এত ট্রান্সপারেন্টলি 4 পার্টে একটা কেস স্টাডি দিছি। প্রথম পার্টে দেখাইছি যে তার প্রথম 1 সপ্তাহের সেল, গ্র্যাজুয়ালি 20 দিন পরে আমি দেখাইলাম যে ভাই দেখেন, ওই সেম প্রোডাক্টটা এর আগের দিন ভিডিও করছিলাম 7 দিন আগে, ওই প্রোডাক্টের সব প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, একদম অ্যামাজন অ্যাকাউন্টের ভেতরে যে দেখাইছি। ওইখানে কোয়েশ্চেন হচ্ছে, বুঝলাম তো অনেক সেল হয়েছে, কিন্তু প্রফিট কয় টাকা হয়েছে? স্টিল দে আর নট বিলিভিং ইট যে ওকে প্রফিটও করা যেতে পারে। আমি থার্ড ভিডিও বানাইলাম জিত করে, জাস্ট ঠিক আছে আমি দেখাচ্ছি প্রফিট হয়েছে। দেন আমি দেখালাম অ্যামাজন কত টাকা ডিসবার্স করছে, কত টাকা ইনভেন্টরি কস্ট, কত টাকা অ্যাডভার্টাইজিং কস্ট, সব যোগ বিয়োগ করার পর আমি দেখালাম যে সে অ্যারাউন্ড 30% প্রফিট করছে। $1300 ইনভেস্টমেন্ট ছিল, $1300 তার প্রফিটই করছে। তার মানে কি, ওই অ্যাঙ্গেল থেকে, ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল থেকে 100% প্রফিট, আবার সেলের অ্যাঙ্গেল থেকে শুধু দেখলে 30% প্রফিট। এখন কথা হচ্ছে ভাই এখানে তাহলে তো হয় নাই, তাও অঙ্ক ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যে তার তো ট্যাক্স আছে আরো 10%। সো ইট উইল কিপ গোয়িং অন। এরকম 3-4 টাইপের ক্যাটাগরির মানুষ আছে। বাট আমার মেসেজটা হচ্ছে কি ভাই, যে আমরা যদি এই জিনিসটাকে ডিসকারেজ করি, এডটেকটাকে, যারা অনলাইনে এডুকেশন দিচ্ছে, আই নো যে পিপল দেয়ার উইল বি স্ক্যাম আজকের ঘটনা না, স্ক্যাম পৃথিবী যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে স্ক্যাম হয়। স্ক্যামের সাথে আমরা সবকিছুকে যদি গুলায় ফেলি একসাথে, তাইলে পরে আমরা আমাদের এই যে ইয়ং জেনারেশনটা, এইটা দে উইল বি স্পয়েলড। মানে তারা কোথাও যাবে না, তারা কোথাও যেতে পারবে না। সো ইয়েস, অনেকেই হয়তো ভালো না, বাট আমরা যদি সবাইকে জেনারেলাইজ করে ফেলি, এটা হচ্ছে আমার প্রবলেম। এই জন্য আমি এডটেক জিনিসটাকে আমি নিজে পার্সোনালি সাপোর্ট করি, বিকজ আমি বিশ্বাস করি যে ইয়েস, এডটেক ইজ আ বিজনেস। আমি গতকালকে একটা স্ট্যাটাস দিছি যে এডটেক ইজ আ বিজনেস 100%, বিকজ আই এম গিভিং মাই টাইম। সো আই বিলিভ আমার সময়ের দাম আছে। সো আমার সময়ের যদি দাম থাকে তাহলে পরে আই ক্যান সেল ইট, রাইট? হ্যাঁ, এন্ড জিনিসটা আমার, ধরেন র্যান্ডম মানুষ তো অনেক কিছুই বলে, তখন অত গায়ে লাগে না। বাট আমি দেখি এমনিতে, আমি যেহেতু অনেক দূরে থাকি 17 থেকে, এবং আমি কখনোই আসলে অত ক্লোজ ছিলাম না, সো আমার সবসময় একটু দূরের থেকে দেখা হয়েছে। বাট জেনারেলি আমার কেন জানি মনে হয় আমাদের আইটি সিনে এই
এই ধরেন ফেসবুক গ্রুপ টাইপ কিছু ব্যাপার হয়ে যে ধরেন একটা নেতা, সেই নেতার একটা ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপের 5টা অ্যাডমিন, এই 5টা অ্যাডমিন এই নেতা এবং এই নেতার কিছু ফলোয়ার, এই মিলে একটা একটা ধরেন টাইপ 1, তারপরে একটা টাইপ 2, টাইপ সি, এই 5-6 জন সব সময় একজন একজনের সাথে মারামারি, কখনো কখনো মারামারির মধ্যে আমরা পড়ে যাই। ধরেন আমাকে নিয়ে মাঝখানে ধরেন একজন বললো, তখন ওটা মাঝে মাঝে জেনারেলি ওনাদের নিজেদের মধ্যেও সবসময় চলতে থাকে, এমন না যে সবসময় আমি বা আপনি এটার সেন্টার পয়েন্ট, আমরা না, আমরা মাঝে মাঝে জিনিস সবসময়। এবং আইটি সিনটা কেমন জানি আমার মনে হয় যে জিনিসটা আসলে কি হইতেছে সবসময় নিজেদের মধ্যে। তো কিছু কিছু মানুষ আমি দেখি প্রতিদিনই কারো না কারো এগেইনস্টে কিছু না কিছু একটা বলতেছে। স্ক্যামের ব্যাপারটা সত্য। আচ্ছা ভাই, আমি ধরেন আমি তো আপনার সাথে আমি আজকে কথা বলতেছি, আমি তো আপনার সার্টিফিকেট চাই নাই। এখন 2 দিন পরে জানতে পারতে পারি আমার আপনার সার্টিফিকেট নাই। এখন এই জিনিসটা আমার পক্ষে বোঝা কঠিন। এরকম জিনিস আমার সাথে হয়েছে, কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন এত এত যেহেতু দেশটাই এমন, সো ভেরিফাই তো আর সবসময় করা যায় না। সো ওই পয়েন্টটাও সত্য যে মনে হইতেই পারে একজনের যে আহসান ভাই এতক্ষণ যা যা বলছে সবই আসলে উনার কোর্স আছে, কোর্স ব্যাচের জন্য বলছে, আসলে হয়তো কিছুই না। যার এটা মনে হয় তাকে আমি পুরোপুরি দোষ দিতে পারি না, এই কারণে এরকম অনেক দেখি, এরকম হয়। বাট এখানে একটা মজার বিষয় কি জানেন ভাই, আমি নিজে এখন পর্যন্ত আমি জানি না, আপনিও হয়তো অনেক টাকা স্পেন্ড করছেন লার্নিং এর জন্য, রাইট? আই বিলিভ যে আমি পার্সোনালি কম হলেও $80,000 বা $1,00,000 বেশি খরচ করছি শুধু লার্নিং এর জন্য লাস্ট 10 বছর। আরো বেশি হইতে পারে, কম হবে না। কিন্তু আমিও নিজেও তো স্ক্যাম হয়েছি ভাই। আমিও অনেক ট্রেনিং প্রোগ্রাম কিনছি, কেনার পরে আমার যা পাওয়ার কথা ছিল আমি সেটা পাইনি। বাট এটার জন্য আমি হাউকাউ করে কি আমার কোনো লাভ হবে না। স্ক্যামার উইল বি দেয়ার। আমার রেসপন্সিবিলিটি এইটা টু ফাইন্ড দ্য জেনুইন মানুষটাকে। এটা আমি বলবো যে আমি এন্টারপ্রেনার হইতে চাচ্ছি, সো এন্টারপ্রেনার এটা একটা স্কিল হওয়া উচিত যে টু ফাইন্ড দ্য রাইট ওয়ান। যে ভুলটা আমি করছিলাম একবার, আমি $5,000 পে করছিলাম একজনকে, বাট আই গট নাথিং। বাট ইটস ওকে, শিট হ্যাপেন্স। বাট এটার জন্য কি আমি মানে এডুকেশন স্টপ করে দিয়েছিলাম? দেই নাই তো। আমি পরে আবার আরেক জায়গায় ট্রাই করছি। আই কেপ্ট ট্রাইং। ইয়েস, সবার কাছে সেম অ্যামাউন্ট হয়তো থাকবে না, ল্যাক অফ মানি অনেকের থাকবে, বাট এটা আমি বলবো যে তাদের স্কিল হওয়া উচিত একটা মানুষের, যে টু আন্ডারস্ট্যান্ড, যে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা, যে আমি যার কাছ থেকে শিখতে চাচ্ছি সে আসলে কি করে, সে কি করে আসছে, এবং এটা বের করা খুব ডিফিকাল্ট কিছু না। আমার মনে হয় যে একটু স্টাডি করলেই ইটস ভেরি ইজি। এবং অনেকে হয়তো আমাকেও অনেক সময় বলে, আমি বলবো যে ভাই তাহলে আমার নাম দিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ করেন, 2016 সালের একটা ভিডিও পাবেন, আমার $100,000 কেস স্টাডি দেওয়া আছে 2016 সালে। সো আই ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং এখন। তারপরে করোনার মধ্যে অ্যামাজন নিউজ লেটারে, অ্যামাজন অফিসিয়াল নিউজ লেটারে আমাদের 2টা ব্র্যান্ড ফিচার করা হয়েছে, এবং 2টা ব্র্যান্ডই ছিল 7 ফিগার ব্র্যান্ড। সো বাংলাদেশ থেকে ইট ওয়াজ দ্য ফার্স্ট 2 ব্র্যান্ড যেটা 7 ফিগার অ্যাচিভ করছে, এবং এটা অ্যামাজন নিউজ লেটারে আছে। এবং আমি তো আসলে সবাইকে সবসময় আমার ফেসবুক প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে যে এটা ঝুলায় রাখতে পারবো না, টাঙায় রাখতে পারবো না যে ভাই দেখেন অ্যামাজন আমাকে করছে। এবং ইভেন ইনফ্যাক্ট আমরা কিন্তু অ্যামাজনের অফিসিয়াল এসপিএন পার্টনার ইন বাংলাদেশ। 2019 সালে আমরা অ্যামাজনের ফার্স্ট অফিসিয়াল এসপিএন পার্টনার হয়েছি বাংলাদেশ থেকে, এবং দুবাইতেও আমরা অ্যামাজন অফিসিয়াল এসপিএন পার্টনার। বাট এই জিনিসগুলো তো আসলে আমার কাছে খুব লজ্জা লাগে যে আই হ্যাভ টু শো দিস, রাইট? আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ আফটার 10 years. সো এই জন্য আমি অনেক সময় প্রুভ করতে চাই না। ইফ সামওয়ান ওয়ান্ট, দে ক্যান ইজিলি ডু দ্য স্টাডি। আমি 2016 সালের তো আমি জানি না ইউটিউবে কি ডেট এডিট করা যায় কিনা, আই ডোন্ট বিলিভ যে করা। যখনই আপলোড হয়েছে তখনই আপলোড হয়েছে। সো ইফ এনিওয়ান ওয়ান্ট টু থিঙ্ক যে ওকে আমি যা বলছি সব মিথ্যা কথা, গো অ্যান্ড চেক আমার গো অ্যান্ড স্টাডি। আপনি যদি কেউ যদি এইটুকু স্টাডি করতে না পারে, স্টাডি করে বের করতে না পারে, সে আসলে বিজনেসে কতটুকু স্টাডি করতে পারবে, আই হ্যাভ ডাউট। ফেয়ার পয়েন্ট। আমি কয়েকটা জিনিস বলবো। এক নাম্বার হইলো, হ্যাঁ খুবই ভালো কথা যে আপনারা যারা কিছু একটা শিখতে চাচ্ছেন, কোনো এক জায়গা থেকে কিছু একটা কিনতে চাচ্ছেন, নিজের ডি ডিলিজেন্স করতে পারার এবিলিটি থাকা উচিত। না থাকলে প্রবাবলি কেনাকাটা করা উচিত না, যেহেতু অনেক টাকা খরচ করতেছে। ওই স্কিলটাও থাকা উচিত যে খুঁজে বের করে যার কাছে শিখতেন সে আসলে আদৌ কিছু পারে নাকি পারে না, কারণ অনেক সময় পারে না। সো চেক করাটা উচিত। সেকেন্ড একটা জিনিস বলবো, এই ভিডিও দেখার পর অনেকেরই মনে হচ্ছে ভিডিওটা শেষ হইলেই আমি এখন অ্যামাজন এফবি এর ব্যবসা শুরু করবো। এটা আমি শিওর অনেকের মনে হচ্ছে, অনেকে হয়তো শুরু করে ফেলছে অলরেডি ভিডিও শেষ হওয়ার আগে হাফ থামায়। আর একটু চিন্তা ভাবনা করে করো, নট জাস্ট প্রাইভেট লেভেল, এই জিনিস ইন জেনারেল শাইনি অবজেক্টের যেটাই আপনি শুনবেন ওটাই যদি তারপরে আপনি শুরু করার চেষ্টা করেন, একটা চান্স আছে যে নাও হইতে পারে ভালো। আপনি যদি অলরেডি কিছু একটা করতেছিলেন এরকম হয়ে থাকে, তাহলে আপনি আগে ওটা ঠিক মতো করেন, ওটা আগে শেষ করেন, ওটার প্রতি এনাফ জাস্টিস করেন যাতে বোঝা যায় যে আদৌ ওই জিনিসটা হবে নাকি হবে না।
একদমই যদি না হয় এটা রেখে দেন কোথাও, তারপরে আপনি এটা শুরু করেন। যদি আপনি একদমই কিছু করতেছিলেন না এরকম হয়, তাহলে ঠিক আছে, স্টার্ট ইট। বাট কিছু একটা যদি করতেছিলেন এরকম হয়ে থাকে, তাহলে আগে ওটা শেষ করে আসেন, না হলে আপনার কিছু হওয়ার চান্স কম, কারণ এরকম ভিডিও সামনে আরো আসবে, অন্য কারো কাছ থেকে আসবে, তখন আপনি আবার ওটাই চলে যাবেন। তো এই জিনিস আমার সাথে অনেক হয়েছে জীবনে, তো এই কারণে আমি খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি যখন এই যে আমার নিজেরই মনে হইতেছে যে এত সোজা আমি একটা অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করি, সব বাদ, এতদিন যা যা করছি আর কিছু করবো না, বাট আমি এটা করা অবজেক্ট উচিত না। এটা এটা আসলে পিপল শুড অ্যাভয়েড ইট। এবং আমি যেটা বললাম যে আমার কাছে তো অনেক শাইনি অবজেক্টস হ্যাঁ। আসছে অনেক সময় ওভার দ্য টাইম। আমি যেটা বললাম যে দেখবেন যে আপনার ক্ষেত্রে হয়তো এটা ট্রু যে আমার হয়তো 70% টাইমই আমি স্পেন্ড করছি একটা স্কিলের পেছনে। লাস্ট 10 ইয়ার্স আমি অ্যামাজন ছাড়া আর কোনো কিছু করিনি, সোজা বাংলা কথা। তো 2019 সালে যে আমি একটা নতুন জিনিস শিখছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট হোয়াট এভার, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, বাট ওই জিনিসটা আমি শিখছি। সো এটার পাশাপাশি ছোটখাটো যে বিজনেস, গ্লোবাল ই কমার্স, এগুলো তো আসলে শেখার আর মনে হয় না কিছু আছে। ইটস নট রকেট যে এনিওয়ান, কেউ অ্যামাজনে 10 বছর ব্যবসা করলে সে দুনিয়ার যে কোনো ই কমার্স করতে পারবে, অ্যাটলিস্ট শুরু করতে পারবে। সো ওইটা আর কি, যে মেইন থাকা উচিত যে আমি একটা বিজনেস টানা 5 বছর করব, 10 বছর করব, ফেইল করব, আবার শিখবো, আবার রাইট টাইমে কুইট করার মতো ওই নলেজটাও থাকতে হবে যে আমি রাইট টাইমে এটাকে কুইট করতে পারতেছি কিনা, যেটা আমার আমার জন্য কিনা, এই জিনিসগুলো। বাট ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ভিডিওটা দেখি প্লিজ সবাই হচ্ছে যে অ্যামাজন কোর্স করব, আমার ট্রেনিং প্রোগ্রাম করব, প্লিজ ভাই আমার দরকার নাই। আল্লাহ যা দিছে আই হ্যাভ গুড এনাফ। আপনার কোর্স সেল করে আই ডোন্ট মেক এ লট অফ মানি, বরঞ্চ পিপল স্প্রেড নেগেটিভিটি। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো দেন মেবি ইউ ক্যান, হয়তো আপনি প্ল্যানিং যদি করে থাকেন দেন ইউ ক্যান গো অ্যান্ড চেক। এবং আমারটা শুধু চেক করতে হয়, নট নেসেসারি, মার্কেটে অনেকে আছে তারটাও দেখতে পারেন, তাদেরটাও দেখতে পারেন। ইটস নট এ বিগ প্রবলেম। বাট শাইনি অবজেক্ট সিনড্রোম থেকে দূরে থাকা উচিত সবারই, এনিওয়ান। লাস্ট জিনিস ভাই, তারপর আমাদের শেষ। জেনারেলি এরকম মনে হয়েছে নাকি আপনার, যেহেতু আপনি বিজনেস সিনের ভিতরে আছেন, আমরা অনেক বিজনেস দেখি বা মনে হয় যে এরকম জিনিসপত্র থাকলে ভালো হইতো, বা এরকম জিনিসপত্র আমার আরো সময় থাকলে আমি শুরু করতাম, এই টাইপ জিনিসপত্র আমাদের মাথায় মাঝে মধ্যে আসে। তো এইরকম দু একটা আইডিয়া কি আপনার মাথায় আসে নাকি, যেগুলো আপনার মনে হয় কারো শুরু করা উচিত, আপনি জেনারেলি দেখেন না? কারণ আমাদের ভিডিও যারা দেখে তারা অনেকেই বিজনেস শুরু করতে চায়, এবং অনেক সময় তারা বোঝে না কি নিয়ে বিজনেস শুরু করবে। অ্যামাজনের বাইরে জেনারেলি স্পিকিং এরকম কিছু আছে নাকি যেটা আপনার মনে হয় মানুষের করা উচিত কিন্তু আপনি দেখেন না করতে? আমি একটা জিনিস নিয়ে ফোকাস করতে চাই, ভেরি স্পেসিফিক। এটা হচ্ছে কেউ যদি, মানে যেহেতু আমার ই কমার্স নিয়ে এক্সপিরিয়েন্সটা অন্য সবকিছুর চেয়ে একটু বেশি, জি। ওইটা একটু বুঝি আর কি। সো টিকটক শপ, এই জিনিসটা, দিস ইজ গোয়িং টু চেঞ্জ দি, কি বলবো, ই কমার্স সিন ভেরি সুন। সো কেউ যদি মনে করে যে অ্যামাজন করবো না, বা পাশাপাশি আমি আই ওয়ান্ট টু ডু সামথিং এলস, যে জিনিসটা অপরচুনিটি আছে বাট এখনো ভেরি আনট্যাপড, সেটা হচ্ছে টিকটক শপ। সো এটা একটা। এরপর হচ্ছে আমি ডেফিনেটলি বলবো যে এভরিওয়ান শুড লার্ন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল মার্কেট, বিকজ দ্যাটস ওয়্যার দ্য রিয়েল মানি ইজ। বাট আমি বলতেছি না যে জাস্ট গো অ্যাহেড অ্যান্ড ইনভেস্ট, নো, learn at some point. If you make a lot of money, definitely you will have to know that. আপনি কি ফাইন্যান্সিয়াল মার্কেটে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেটে হেভিলি ইনভেস্টেড? আমি এই টপিক নিয়ে কথাই বলতে চাই না। ওকে, ঠিক আছে। ওকে, টিকটক শপের ব্যাপারটা, টিকটক শপ এখনো গ্লোবালি রোল আউট হয় নাই, সো আমেরিকায় আস্তে আস্তে রোল আউট শুরু হচ্ছে। সো পারফেক্ট টাইমিং হবে যদি আপনারা কেউ টিকটক শপ বিষয়ে কিছু একটা করতে চান, কারণ টিকটকে অলরেডি কোটি কোটি ইউজার, টিকটকের ভিতরেই এখন কোটি কোটি ইউজাররা শপ করবে। সো ইন্টারেস্টিং একটা জিনিস হয়তো হতে যাচ্ছে। সো হ্যাঁ, গুড সাজেশন টু কিপ অ্যান আই অন দ্যাট। আর কিছু কি মাথায় আছে? আমি মানে যখন কোয়েশ্চেন করলেন সাথে সাথে এই জিনিসটা আসছে বলে বললাম। ওকে, ঠিক আছে। এর বাইরে আমি জানি না, খুব বেশি লুক্রেটিভ আমার কাছে খুব বেশি কিছু এখন রিসেন্টলি মনে হয় নাই। বাট টিকটক শপ আমি মোটামুটি শিওর যে আমি যদি শুরু করতাম নতুন কিছু, আমি হয়তো টিকটক শপটা শুরু করতাম এখন। দিস ইজ গোইং টু চেঞ্জ। দেখা যাক, আমরা উইদিন 1 বছরই হয়তো, আবার নভেম্বরে আমেরিকার ইলেকশন আছে, সো আমরা কিছুদিনের মধ্যে টিকটক নিয়ে খুব ইন্টারেস্টিং জিনিসপত্র হবে হয়তো সামনে। তো সবার এদিকে এক চোখ রাখা উচিত। ঠিক আছে আসাম ভাই, থ্যাংকস সো মাচ টাইম দেওয়ার জন্য। আমি সবকিছু আশা করি আপনাদের মাথায় আছে, যদি মাথায় না থাকে, এরিয়া 71 ভেঞ্চার্স, আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে, স্পন্সর্ড ভিডিও না কিন্তু, আমাকে কিন্তু উনি টাকা দেন নাই আসার জন্য, আমি আবারও বলে রাখি, আমি ওটাকে ইনভাইট করছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যদি ভুলে যাই লিঙ্ক দিতে, এরিয়া 71 ভেঞ্চার্স লিখে আপনারা খুঁজে বের করে নিন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই ফর ইনভাইটিং মি। অনেকে হয়তো ইভেন আমাদের এখন একটা কালচার হয়ে গেছে, অনেকে বলে যে টাকা দিয়ে
পডকাস্টে যায় টাকা দিয়ে হ্যাঁ ওইখানে। হ্যাঁ হ্যাঁ আমি এটা জানতাম না, পরে আমি শুনছি একটা জনপ্রিয় পডকাস্ট নাকি 1 লাখ টাকা দিলে যাওয়া যায়। হ্যাঁ, বাট আমি 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 তো এর আগে আরেকটা পডকাস্টেও আমি গেছিলাম। হ্যাঁ সো আই নেভার পেইড এনিওয়ান, এবং এখানেও আই নেভার পেইড এনিওয়ান। সো হ্যাঁ ইটস কাইন্ড অফ কমিউনিটির ভাই ব্রাদার। আমরা একসাথে উই স্পেন্ড অ্যান আওয়ার, আমরা একটু গল্প করলাম, কিছু জিনিস নিয়ে কথা বললাম, দ্যাটস ইট। এটার পারপাসটা কিন্তু এইটুকুই। এখন হুম, এটাকে অনেক টান দিয়ে বড় করবে, এবং আমি শিওর যে এই ভিডিওটা যখন মানুষজন দেখবে, আহ, তারা হয়তো দে উইল হ্যাভ আ লট অফ থিংস গোয়িং ইনটু দেয়ার মাইন্ড। বাট এটা আর কি, যে ইটস জাস্ট ভেরি ইনফর্মাল ডিসকাশন, এবং এটা আরো 10 জন যদি শোনে, জাস্ট এইটুকুই আর কি, দ্যাটস ইট। এর বাইরে আসলে আর কোনো প্ল্যান উদ্দেশ্য কোনো ওটাই কিছু কোনো কোনো গোপন উদ্দেশ্য নাই যে এটার পরে এটা হবে তারপর এটা হবে, এরকম কোনো কিছু নেই, আমাদের কথাও হয় না হতো। না। So, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর সবাই আহ, হ্যাঁ ওনাকে খুঁজে বের করে দেখতে পারেন বা সাবস্ক্রাইব। জি, তারা ভালো থাকবেন।